সকালবেলা নাস্তা সেরে গাড়ি নিয়ে বের হলাম। ছোট বোন মারিয়াকে স্কুলে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে একটা পার্কে গেলাম। ফোনটা বের করে প্রথমে কল দিলাম আমার বেস্ট ফ্রেন্ড জান্নাতুলকে। জান্নাতুল কলটা রিসিভ করলো। আপনি যাকে কল দিয়েছেন সে এখন ব্যস্ত আছে, অনুগ্রহ করে একটু পরে চেষ্টা করুন। সরি, আসলে কালকে ফোনটা সাইলেন্ট ছিল, যার কারণে কারো ফোন রিসিভ করতে পারিনি। আসলে তুই দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছিস। কেমন হচ্ছে? হ্যাঁ, আগের মতো আর আমাকে সময় দিস না তুই। আসলে আমি কিছুদিন ধরে খুব ব্যস্ত আছি রে, যার কারণে তোর সাথে সময় দিতে পারছি না। বুঝেছি। আচ্ছা, কাল তুই বিকালবেলা কইছিলি রে? কেন? এমনি বল না, কোথায় ছিলি? কালকে আমি বিকালে বোঝাইনি গার্ডেনে গেছিলাম আকার সাথে দেখা করতে। ও আচ্ছা, তোর সাথে কি অন্য কেউ ছিল? তুই এত প্রশ্ন করছিস কেন? তুই কি গার্ডেনে ছিলি আর আমাকে দেখেছিস নাকি? না, আমি যেতাম আর তোকে দেখতাম, তাহলে তোর কাছে আসতাম না? বল। তাও তো ঠিক। আরে বলিস না, কালকে আদিবার সাথে গার্ডেনে দেখা শেষে আমার সাথে ঝগড়া লেগে গেছে। কেন, তোর সাথে ঝগড়া লাগছে? সে নাকি আকাশকে পছন্দ করে, আর আকাশ আমাকে কল দিয়েছে, আমি রিসিভ করছি। সেও তার ফোন দিয়ে আমাকে কথাগুলো রিপিট করেছে, তাই আমি ফোনটা রেখে দিলাম। ও আচ্ছা, এই কাহিনী। তাই তো বলি, একসাথে কিভাবে দুইজনে কথা বলে। আর তারপর কি হলো? তারপর কষি একটা থাপ্পড় মারি আর চলে আসে। আকাশকে ফোন করে বলে দিয়েছি আজকে দেখা করতে হবে না। আর তোকে কল দিয়েছিলাম রাতে এইটাই বলার জন্য। আচ্ছা, কলটা রাখি, একটু পরে কল দেব, একটা কল এসেছে। বলে কলটা কেটে দিলাম। দেখলাম মেঘকন্যা কল দিয়েছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাডাম। তা স্যার কি করেন আপনি? ম্যাডামের কথাই ভাবছিলাম যে কখন কল দেবে। স্যার মনে মনে ভাবছে, তাই তো কল দিলাম। ম্যাডাম কি নাস্তা করেছে নাকি ঘুমোচ্ছে? না, নাস্তা করে আপনাকে কল দিলাম। আচ্ছা, আজকে মিট করি আমরা। আমি আপনাকে না দেখে পাগল হয়ে যাচ্ছি। কি, না দেখেই পাগল হয়ে গেছেন? আর দেখলে তো না জানি কি করে বসেন, আল্লাহই ভালো জানে। আপনি সবসময় ফান করেন কেন? হ্যাঁ, সত্যি আপনাকে দেখতে খুব মন চাইছে। আপনার কণ্ঠ শুনলে সত্যি আমি পাগল হয়ে যাই, সেটা আপনি বুঝেন না? হ্যাঁ, পাগল হবার কি আছে? আমি তো আপনাকে বলেছি আপনার সামনে আসব, কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে, তাহলেই আমাকে দেখতে পাবেন। আমি আর কিছু না বলে ফোনটা কেটে দিলাম। চুপ করে কিছুক্ষণ বসে থাকলাম, তারপর একটু হাঁটলাম। 4বার কল দিয়েছি, তাও রিসিভ করেনি। সবসময় একটা কথা ভালোই লাগে না, কতদিন ধরে এই রং নাম্বার থেকে ফোন আসছে। মেঘকণা নামে মেয়েটি, কিন্তু পরিচয় দিচ্ছে না, সামনেও আসছে না। বলেন তো কেমনটা লাগে? আমি তো তার নেশে একদম বিভোর হয়ে যাচ্ছি। কবে যে তার দেখা পাবো। যাই হোক, গাড়ি নিয়ে বাসায় গেলাম। টিভিতে একটু কার্টুন দেখতেছিলাম, মোটু পাতলু। দেখে নিজে নিজে হাসতে থাকলাম, মনটা ভালো হয়ে গেল। মোটু পাতলু শেষে রৌদ্র দেখলাম। কার্টুন দেখতে দেখতে ছোট বোনের স্কুলের সময় পার হয়ে গেছে, আমার তো খেয়ালই নেই। আম্মু এসে বলল, মারিয়ার তো পরীক্ষা শেষ, তুই এখানে কার্টুন নিয়ে বসে আছিস। আর দেরি না করে আমি মারিয়ার স্কুলের দিকে রওনা দিলাম। কয়েক মিনিটের মধ্যেই পৌঁছালাম। গাড়ি পার্ক করে মারিয়ার স্কুলের সামনে গেলাম। গিয়ে দেখি পরীক্ষা শেষ, সবাই বের হয়ে গেছে। আমি গেটের সামনে গিয়ে দেখি মারিয়া দাঁড়িয়ে আছে। আমি মারিয়ার সামনে গেলাম, গিয়ে দেখি একটু দূরে থেকে মারিয়াকে একটা ছেলে দেখছে আর ফোন দিয়ে পিক তুলতেছে। এটা দেখে আমার মাথার সাথে সাথে গরম হয়ে গেল। আমি ছেলেটার কাছে গিয়ে বললাম, এই যে ভাইয়া, আপনি ওর মেয়ের পিক তুলতেছেন কেন? আর ওকে লুকিয়ে লুকিয়ে দেখছেন কেন? সেটা আপনাকে বলতে হবে নাকি? আমি রাগকে আর কন্ট্রোল করতে না পেরে সাথে সাথে ছেলেটার হাত থেকে ফোনটা নিয়ে রাস্তায় আছাড় দিয়ে ভেঙে ফেললাম। এই কি করলি তুই? একদম ঠিক কাজ করেছি, শালা টিচিংকারীর বাচ্চা বলে ওর গালে একটা চড় বসিয়ে দিলাম। সাথে সাথে সে আমাকে মারতে থাকে, আমি উল্টো মারতেছি। মারি আমাকে দেখতে পেয়ে ডাকতেছে, কে শোনে কার কথা। অনেক লোক জমা হয়ে গেছে, সবাই মারামারি দেখছে, বাট কেউ কিছু বলছে না। এক পর্যায়ে পুলিশ আসলো, এসে আমাদের মারামারি বন্ধ করলো। আর পুলিশ ওই জায়গা থেকে সবাইকে সরিয়ে দিল আর আমাদের মারামারি বন্ধ করে দেয়। আমাকে আমার রাস্তায় আর ওকেও রাস্তায় পাঠিয়ে দিল। আমি তার দিকে তাকিয়ে চোখের ইশারায় বুঝিয়ে দিলাম, নেক্সট টাইম যদি পাই তাহলে আর রক্ষা নেই তোর। আচ্ছা ভাইয়া, তুমি শুধু শুধু মারামারি করতে গেলে কেন? আর তোমার তোমার টি শার্টটাও ছিঁড়ে গেছে। শুধু শুধু মানে? তুই আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ তুই জানিস না। তোর দিকে কোনো বকাটে ছেলে চোখ তুলে তাকাবে আর আমি চুপ করে থাকবো? আমি থাকতে তোর কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আর টি শার্ট ছিঁড়ে গেছে তো কি হয়েছে, আবার কিনবো। এখন বাসায় চল। বাসায় যাবার পর আম্মু যদি বলে তোমার টি শার্ট ছিঁড়ে কেন, তাহলে কি বলবে? ভালো কথা মনে করাইছিস, এখন শপিং মলে গিয়ে একটা টি শার্ট কিনবো, চল। বলে আমি গাড়ি নিয়ে সোজা শপিং মলে চলে গেলাম। মারিয়াকে গাড়িতে রেখে আমি শপিং মলের ভিতরে গিয়ে একটা টি শার্ট নিলাম। টি শার্ট পরে যখনই দোকান থেকে বের হবো, দেখলাম আদিবা, আমাদের ক্লাসের অহংকারী মেয়ে।
আমার সামনে এসে দাঁড়ালো। আরে আদি যে, কেমন আছো তুমি? জি ভালো। তো কি কিনলে? এই যে গায়ে যে টি শার্ট আছে না, এটাই কিনলাম। ও, অনেক সুন্দর লাগছে। আচ্ছা, কই তোমার জান্নাতুল? তাকে তো দেখছি না। আমার মানে জান্নাতুল কি সবসময় আমার সাথে থাকবে নাকি? না মানে, তুমি তো আবার জান্নাতুলকে ছাড়া চলতে পারো না, তাই? আচ্ছা, তুমি ভার্সিটিতে আসো না কেন? কি হয়েছে তোমার? একটু সমস্যা হয়েছে, তাই ভার্সিটিতে যাওয়া হচ্ছে না। ও আচ্ছা, চল আজকে আড্ডা দিই। না, আমার একটা কাজ আছে বলে চলে আসলাম। আর ভাবছি আদিবা আমার সাথে এত ভালো ব্যবহার কেন করছে। এইসব ভাবতে ভাবতে গাড়ির কাছে আসলাম, গাড়িতে উঠে বসলাম। তখন মারিয়া বলল, ভাইয়া এত দেরি করে আসলে কেন? আরে টি শার্ট দেখে কিনতে হবে না? তাই বলে আমার ক্ষুধা লাগছে না। সরি বলে গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল দিতে আম্মু এসে দরজা খুলে দিল। কিরে, আসতে এত দেরি হলো কেন? আম্মু, মারিয়ার পরীক্ষা শেষ হতে একটু দেরি হয়েছে, তাই। মারিয়া নাকি তোর যেতে দেরি হয়েছে? আম্মু, তুমি কথা বলবা নাকি খাবার খেতে দিবা? আমার অনেক ক্ষুধা লেগেছে। তাহলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, আমি খাবার দিচ্ছি। ওকে বলে আমি আর মারিয়া উপরে চলে গেলাম। গিয়ে আমি ফ্রেশ হলাম। ফোনটা বেজে উঠলো, দেখলাম জান্নাতুল কল দিয়েছে। রিসিভ করলাম। আদি, আজকে একটু দেখা করতে পারবি? আচ্ছা, কখন দেখা করবি বল? 4টার সময় শহীদ মিনারে আসবি? ওকে রাখি, এখন খাবার খাবো, বাই বলেই কেটে দিলাম। আর নিচে চলে গেলাম। গিয়ে দেখে মারিয়া বসে আছে খাবার নিয়ে। আমি গিয়ে চেয়ারে বসলাম। সাথে সাথে বিরিয়ানির ঘ্রাণ নাকে আসলো। আমি আম্মুকে বললাম, আম্মু আগে বলবো না তুমি বিরিয়ানি রান্না করছো? আগে বললে কি করতি? ফ্রেশ না হয়ে আগে বিরিয়ানি খেতাম, তারপর না হয় ফ্রেশ হতাম। আম্মু, তোমার ছেলে এত লাদান কেন? আম্মু আগে বিরিয়ানি দাও, পরে তোমার শাকচুন্নি মেয়ের সাথে কথা বলছি আচ্ছা দিচ্ছি। বলেই খাবার বেড়ে দিল। দেখলাম মারিয়াকে একটা বড় মাংসের টুকরা দিয়েছে। আমি সাথে সাথে আম্মুকে বললাম, আম্মু তুমি তোমার মেয়েকে বেশি করে মাংস দিয়েছো আর আমাকে ছোট মাংস দিয়েছো, আমি খাবো না। আম্মু, দেখছো তোমার এই ছেলের কাহিনী? তোমার ছেলেকে কতগুলো মাংস দিয়েছো, আমি একবারও বললাম না যে এত মাংস কেন দিয়েছো। আর আমাকে একটা বড় মাংসের টুকরো দিয়েছো বলে কি বলছে? ওকে আদি, তোকে দিচ্ছি। বলে আম্মু আমাকে একটা মাংসের টুকরা দিল। আমাকে মাংস দেওয়া দেখে মারিয়া বলল, না আম্মু, তোমার ছেলেকে যদি দাও তাহলে আমাকেও দিতে হবে। না আম্মু, যদি মারিয়াকে মাংস দাও তাহলে আমি বিরিয়ানি খাবো না। আম্মু আমাদের সামনে থেকে একটা প্লেট নিয়ে বলল, ওকে, তোদের বিরিয়ানি খেতে হবে না, তোরা ভাত খাবি এখন। বলে আম্মু বিরিয়ানির প্লেট নিয়ে যাচ্ছে। আম্মু নিয়ে যেও না, আমার মাংস লাগবে না। না, তোরা শুধু কাহিনী করিস সব সময়, আর বিরিয়ানি খেতে হবে না। আম্মু আর মাংস লাগবে না, আর মাংস বেশি খাওয়া ভালো না, তুমি বরং মারিয়ারটাই নিয়ে যাও, ও মনে হয় বিরিয়ানি খাবে না। কুত্তা, বিড়াল, ইতর, নিজের প্লেটটা ঠিকই নিতে নিচ্ছিস আর আম্মুকে বলতেছিস আমি খাবো না। এই নে, তাড়াতাড়ি খেয়ে নে। মারিয়া প্লেট হাতে নিয়ে কিছুটা বিরিয়ানি খেলো, আর আমি 2 প্লেট শেষ করে নিলাম। খাওয়া শেষ, আমি খেয়ে আমার রুমে আসলাম। আরাম করে একটা ঘুম দিলাম। ঘুম ভেঙে গেল 3:40 মিনিটে। তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে বাসা থেকে বের হলাম আর শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা হলাম। 3:55 মিনিটে গিয়ে দেখি জান্নাতুল বসে আছে। আমি তার কাছে গেলাম, দেখলাম জান্নাতুল ফোনে কথা বলতেছে। আমাকে দেখে ফোনটা কেটে দিল। আজকে একটু বেশিই বিজি, তাই না? হ্যাঁ, তোকে বললাম না আমার ছোট বোনের পরীক্ষা। আচ্ছা কেন ডেকেছিস আমাকে একটু বলতো? কালকে আমার জন্মদিন। প্রথম তোকে আমি বললাম তুই তোর পরিবার নিয়ে আমাদের বাসায় আসবি, কেমন? পরিবার আসবে কিনা জানি না, বাট আমি আসবো। না, পরিবার সহ আসবি, ওকে? চেষ্টা করব যাতে আসে। ওকে, চল একটু হাঁটে। হ্যাঁ চল বলে একটু হাঁটলাম। সাথে বুদ্ধিজীবী কবরস্থানেও ঘুরে আসলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসছে, তাই জান্নাতুলকে বললাম, চল এবার বাসায় যাওয়া যাক। তারপরে জান্নাতুলকে একটা রিক্সায় তুলে দিলাম, আর আমি একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আব্বু চলে এসছে। বাসার ভিতরে প্রবেশ করলাম, দেখলাম আব্বুর মনটা ভালো না, তাই আমি চুপ করে বসে আছি। আর কিছুক্ষণ পর আম্মু এসে আমাকে ডাকলো, বললো আব্বু নাকি আমাকে ডাকে। আমি আব্বুর রুমে গেলাম, তখন আব্বু আমাকে বলল, আজকে আমার এক বন্ধু তার ছেলেকে মারিয়া স্কুলে পাঠিয়েছিল। সে মারিয়াকে দেখে পছন্দ করে ফেলেছে, কিন্তু তখন কে যেন আমার বন্ধুর ছেলেকে মেরে অবস্থা খারাপ করে দিয়েছে, তার ফোনটাও খারাপ করে দিয়েছে। তুমি এই কাজটা কিভাবে করলা? আমাকে বলারও প্রয়োজন মনে করোনি? আমাকে না বলে তোমার বন্ধুর ছেলে কি স্কুলে পাঠিয়ে দিলে, আর আমি জানিও না? কেন, তোর আম্মু বলেনি তোকে? আমার মনে ছিল না। কি মনে থাকে তোমার? মারি এখনো ছোট, আর সে পড়তে চায়। এখন বিয়েটা বন্ধ করো তোমরা। না, আমি আর কোনো ঝামেলা করতে চাই না।
মারিয়ার জন্য তুই অনেক মারামারি করতেছিস। জানি না কবে তুই যে মারিয়ার জন্য মানুষ খুন করে ফেলিস। তাই আমি মারিয়ার বিয়ে ঠিক করেছি। ছেলে আমেরিকা থেকে লেখাপড়া শেষ করে এসেছে। ছেলেটা অনেক ভালো। ভালো না চাই, এখন মারিয়ার বিয়ে বন্ধ মানে বন্ধ। আর শোনো, তোমার বন্ধুর ছেলেকে আমি মেরেছি। সে আমার বোনের পিক লুকিয়ে লুকিয়ে তুলছিল, তাই তার ফোনটা ভেঙে দিয়েছি। আব্বু কপালে হাত দিয়ে বলল, হায় আল্লাহ, এই ছেলে কও করেছে। আগে যদি বলতে তাহলে এমন কিছুই হতো না, কিন্তু সে যদি দেখতে বাসায় আসতো তাহলে মাইরটা খেত না। সে গেছে স্কুলের সামনে, আবার আমার বোনকে দেখতে, তাও আবার আমাকে না জেনে। এই বলে আমি রুমে চলে আসলাম। তখনই মারিয়া আমার দরজার সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া আসবো? হ্যাঁ আয়, কিছু বলবি? ভাইয়া পরীক্ষা তো শেষ, চলো না কোথাও ঘুরতে যাই। তোর পরীক্ষা শেষ আর আমার পরীক্ষা শুরু। এখন আমার পড়তে হবে, ঘোরাঘুরি সব বন্ধ। পরীক্ষা শেষ হলে কলেজে পড়তে হবে তুই। কি? পারবো না, পরীক্ষা শেষ, এখন ঘুরবো আর ঘুমাবো। তোর কি ঘোরাঘুরি ছাড়া আর কোনো কাজ নেই? কাকে বলো? তুমি নিজে তো কত ঘুরেছো। এখন নিজের সামনে পরীক্ষা, তাই এখন সে ঘুরতে যেতে পারবে না, আমাকেও যেতে দিবে না। আমি তা মানবো না। আব্বুকে বললে আমি ঘুরতে যাব। ওকে যা, আব্বুকে বলবি? যা। আজকে আব্বু কি বলেছে শুনলি না তুই? কি বলেছে? তোমাকে বিয়ে দিয়ে দিবে নাকি? জি আপু, বিয়ে দেবে, কিন্তু আমাকে না, তোমাকে। কি? জি। আপনি জানেন কাকে আমি দুপুরবেলা মেরেছি? একটা বকাটে ছেলেকে, যে আমার ছবি লুকিয়ে লুকিয়ে তুলেছিল, তাকে মারছো? জি আপু, সে হলো আব্বুর বন্ধুর ছেলে আর আপনার হবু জামাই। আপনার বিয়ে ঠিক করেছে আব্বু। ভাইয়া আমি এখন বিয়ে করব না, তুমি আব্বুকে বলে দাও না আমি পড়বো। ওকে, এখন রুমে যা, আমি আব্বুকে বলবো। ওকে ভাইয়া। মারিয়া চলে গেল। আমি রুমে বসে ফোনে গেম খেলছি। হঠাৎ করে মেঘকন্যা কল দিল। আমি তাড়াতাড়ি করে মেঘকন্যার ফোন রিসিভ করলাম। স্যার, কি করতেছেন? আপনার কথাই ভাবি ম্যাডাম। ও তাই নাকি? আমার কথা ভাবার কি আছে? জানি না, বাট ভাবতে ভালো লাগে তাই ভাবি। কি করতেছেন আপনি? ফোনে গেম খেলছি। ওকে, গেম খেলেন, বাই। এই শোনেন, বলতে বলতেই দিল কেটে। ধ্যাত, মন খারাপ করে বসে থাকলাম। তখন আম্মু এসে বলল খাবার খেতে নিচে যেতে। নিচে গিয়ে দেখি সবাই বসে আছে। আমি গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। আম্মু খাবার বেড়ে দিল। সবাই খাচ্ছিলাম। তখন আব্বু বলল, কালকে সন্ধ্যার সময় আমাদের কোম্পানির ম্যানেজারের মেয়ের জন্মদিন, তাই আমাদের পরিবারের সবাইকে দাওয়াত দিয়েছে। সবাই যেন যায়, সবাই কালকে রেডি থাকবা। আর আমাকে সন্ধ্যার আগে বাসায় থাকতে বলল, যে আমরা সবাই নাকি একসাথে যাব। আমিও জি আব্বু বলে খাওয়া শুরু করলাম। তবে একটু খুশি হলাম, কারণ আমার আর কষ্ট করে আব্বু আম্মুকে রাজি করাতে হলো না। আমি খেয়ে রুমে চলে আসলাম। কাল ভার্সিটি যেতে হবে, তাই বই খাতা কলম রেডি করে ঘুমিয়ে গেলাম। ফজরের আজান শুনে ঘুম ভেঙে গেল। আমি উঠে উজু করে নামাজ পড়ে নিলাম আর একটু সকাল সকাল হাঁটলাম। তারপর বাসায় এসে খাওয়া দাওয়া করে কলেজে যাওয়ার জন্য বের হলাম। ভার্সিটির গেট দিয়ে ঢুকতে যাব, তখনই আদিবাকে দেখতে পেলাম। আমি না দেখার ভান করে চলে আসতে যাব, ঠিক তখনই আদিবা বলল, এই চাঁদি শোনো। আমি আদিবার কাছে গেলাম। কিছু বলবা? কেমন আছো তুমি আদি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। তখনই আদিবার এক বন্ধু বলল, এই ছোট লোকটার সাথে এত সুন্দর করে কথা বলার কি আছে? তোর নতুন গাড়িটা সে নষ্ট করে দিয়েছে, এই ছোট লোকটা। চুপ কর, সব সময় বেশি কথা বলে। আর সরি আদি, তোমার সাথে এতদিন বাজেভাবে কথা বলার জন্য। কিছু মনে করো না। মানুষ তার নিজের ভুল বুঝতে পারলে তার উপর আর কোনো রাগ থাকে না। আর সরি বলতে হবে না। তাহলে আমরা ফ্রেন্ড? সরি, আমি কারো ফ্রেন্ড হতে চাই না। তাহলে জান্নাতুল্লার সাথে কি? দেখেন, এসব বাদ দেন। আর কিছু বলার আছে? না। আমি সাথে সাথে সেখান থেকে চলে আসলাম ক্লাসে। কিছুক্ষণ পরে সবাই চলে আসলো। আর স্যার এসে আমাকে বলল, আরে আদি, এতদিন কই ছিলে তুমি? ভার্সিটিতে আসোনি কেন? স্যার একটু সমস্যা ছিল তাই আসতে পারিনি। ও আচ্ছা, এখন থেকে প্রতিদিন আসবা? জি স্যার। স্যার আমার কাছ থেকে চলে গেল আর স্যার তার লেকচার দিতে থাকলো। একে একে সব ক্লাস শেষ করলাম। ভার্সিটি ছুটি হলো। রুম থেকে বের হয়ে যাচ্ছিলাম, তখন আদিবা আমাকে ডাকলো। আমি না শোনার ভান করে চলে আসলাম বাসায়। ফ্রেশ হয়ে নিচে আসলাম। মারিয়া বসে আছে। আমি খেয়ে রুমে চলে আসলাম। আর একটা ঘুম দিলাম। 5টায় আম্মুটাকে ঘুম ভেঙে গেল। আসলে আমার মনে ছিল না পার্টিতে যেতে হবে। ফোন হাতে নিয়ে দেখি জান্নাতুল 15 বার কল দিয়েছে। হায়, তাড়াতাড়ি করে জান্নাতুলকে কল দিলাম, কিন্তু ধরলো না। রেডিওয়ে নিচে এসে দেখলাম সবাই রেডি। 30 মিনিট পরে জান্নাতুলের বাসার সামনে আমাদের গাড়ি থামলো। আব্বু আম্মু মারিয়ে বের হলো। কিছুক্ষণ পর আমি বের হলাম। গাড়ি থেকে নেমে একটু সামনে যেতে লাগলাম।
জান্নাতুল দাঁড়িয়ে আছে, তার সাথে কিছু মেয়েও আছে। আমাকে আব্বু ডাক দিল। আদি, এইদিকে আয়। ওখানে কি করছিস? আমি আব্বু আম্মুর কাছে গেলাম। আব্বু সবার সাথে পরিচয় করে দিল আমাকে। হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠলো। দেখলাম জান্নাতুল কল দিয়েছে। তাই আমি আম্মুর কাছে গেলাম আর বললাম, আম্মু আমি একটু আসছি। বলে একটু দূরে গেলাম আর জান্নাতুলের কলটা রিসিভ করলাম। সাথে সাথে জান্নাতুল বলল, ওই হারামি, শয়তান, কুত্তা, হাতি, বিড়াল, কই তুই? আর এইভাবে বকছিস কেন? আমি তো এসেছি। তাহলে কই তুই? দেখ তোর পিছে আমি দাঁড়িয়ে আছি। জান্নাতুল পিছনে তাকাতে আমাকে দেখতে পেল আর হা হয়ে আছে, কারণ আজকে আমার সব ভিন্ন পোশাক। সাথে সাথে আমার কাছে চলে আসলো আর বলল, এতক্ষণ সময় লাগে আসতে? আর কতগুলো কল দিছি তোকে। এখন চল আমার কাজিনদের সাথে পরিচয় করে দেই। বলে আমাকে নিয়ে যেতে থাকলো। আমি বললাম, না থাক, আমি মেয়েদের সাথে পরিচিত হতে চাই না। বেশি কথা বলিস তুই। বলে আমাকে নিয়ে গেল আর তার কাজিনদের সাথে পরিচয় করে দিতে লাগলো। দেখতে মাশাল্লাহ এক একটা পরি। আমি তো দেখে ক্রাশ খেয়ে গেলাম। আমাকে সবার সাথে পরিচয় করে দিল জান্নাতুল। জান্নাতুলের কাজিনদের নামগুলো শুনে আমি আবার তাদের উপর ক্রাশ খাইছি, কারণ সবগুলো কাজিনদের নামের আগে অ্যাঞ্জেল বসানো। তাদের মুখখানা দেখে তাই মনে হয়। পরে জান্নাতুল তার মা বাবার সাথে পরিচয় করাতে নিয়ে গেল আমাকে। সেখানে আব্বু আম্মু মারিয়া ছিল, সবাই বসে গল্প করতেছে। তখন জান্নাতুল বলল, আব্বু, ও হচ্ছে আদি। বলেছিলাম না আমার এক ফ্রেন্ড আসবে, ওই হচ্ছে সেই ফ্রেন্ড আদি। আব্বু আম্মু মারিয়া আঙ্কেল আমার দিকে তাকিয়ে আছে হা করে। কি হলো, ওর দিকে এইভাবে তাকিয়ে আছো কেন তোমরা? তোকে কি অপমান করবে নাকি? সে হতে পারে গরিব, তাই বলে তার মান সম্মান নেই? তার সাথে কথা বলতে পারছে না? তারপর জান্নাতুলের আব্বু বলল, আরে মা, কি বলছিস তুই? কাকে পরিচয় করাচ্ছিস? তোর পরিচয় করিয়ে দেওয়ার আগেই আমরা আগে পরিচয় হয়ে গেছি। মানে? ভাইয়া। ভাইয়া মানে? আরে আদি, তোরা আগে থেকে পরিচিত? আমাকে আগে বলবি না? আর মামনি, আদি হচ্ছে আমার একমাত্র ছেলে। কি? তোর বেস্ট ফ্রেন্ড আর তুই তার পরিচয় জানোস না ভা? আদি তো তার পরিচয় দিয়েছে আমাকে সে একটা গরিব ঘরের ছেলে, আর এছাড়া আমি কিচ্ছু জানি না আব্বু। আমার ভাইয়া এমনই, সে সব সময় নর্মাল পোশাক পরেই থাকে আর ভার্সিটিতে যায়। কিন্তু এত টাকা থাকার পরও আদির মনে কোনো অহংকার নেই। এটা শুনে আমার দিকে তাকালো। আমি তার চোখে তাকাতে দেখলাম আগুন জ্বলছে। আমি মনে মনে বললাম, আজ আমি শেষ। এরপর আম্মু বলল, দেখতে হবে না ছেলেটা কার। চলো সবাই, কেক কাটতে হবে, সময় হয়েছে। আমরা সবাই গেলাম। জান্নাতুলের আব্বু আম্মু জান্নাতুলের দুই পাশে, তারপরে এক পাশে তার কাজিনরা, আরেক পাশে আমি, আমার পাশে আমার আব্বু আম্মু আর মারিয়া। জান্নাতুল কেক কেটে তার আম্মুকে, তারপর আঙ্কেলকে কেক খাইয়ে দিল। জান্নাতুলের আম্মু জান্নাতুলকে খাইয়ে দিল, তারপর তার আব্বুকে খাইয়ে দিল, তারপর আমার আব্বু আম্মুকে খাইয়ে দিল। আমার আব্বু একটা বক্স উপহার দিল জান্নাতুলকে। জান্নাতুল উপহার পেয়ে অনেক খুশি হলো। তারপর সবাই কেক খেলো, আর কেউ কেউ কেক গালও মেখে দিল। সবাই আনন্দ করতে থাকলো, সাথে আমিও। তখনই হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠলো। দেখলাম মেঘকন্যা কল দিয়েছে। আমি একটু সাইডে গেলাম আর রিসিভ করলাম। কি করেন? একটা পার্টিতে এসেছি। ও, কিসের পার্টি? আমার এক ফ্রেন্ডের জন্মদিন, সেখানে এসেছি। ও, নাম কি আপনার ফ্রেন্ডের? জান্নাতুল। ও আচ্ছা, রাখি। রাখি বলে ফোনটা কেটে দিল। আমি সাথে সাথে আবার কল দিলাম, বাট বন্ধ বলছে। পিছনে ফিরে দেখি জান্নাতুল দাঁড়িয়ে আছে। কি? হ্যাঁ, এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? আর আমি তো ভয় পেয়ে গেছিলাম প্রথমে। তুই এখানে দাঁড়িয়ে কার সাথে কথা বলছিস? আমার এক ফ্রেন্ডের সাথে। কিন্তু তুই এখানে কেন? না মানে আকাশ এসেছে, ওই দিকেই দাঁড়িয়ে আছে, আমাকে উইশ করবে। ভালো তো, যা। তুইও চল, দেখবি আকাশকে। আর আমি পরেও দেখতে পারবো। তুই এখন যা, গিয়ে দেখ কি গিফট এনেছে আকাশ। বলে আমি চলে আসলাম। সবাই হাত মুখ ধুচ্ছে পানি দিয়ে। আমি ধোয়ার জন্য গেলাম, দেখলাম জান্নাতুলের কাজিনরাও গেছে। ওরা সবাই ফ্রেশ হবার জন্য মুখে পানি দিল। আর সাথে সাথে সর্বনাশ, মানে মেকআপ শেষ, আর এক একটাকে পেতনির মতো লাগছে। আমি দেখে তো ফিট হয়ে গেলাম। খাদেরকে আমি এতক্ষণ পরিমনে করেছিলাম ময়দা জিনিসটা যেমন কে জানতো। তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে আসলাম। দেখলাম মারিয়া দাঁড়িয়ে আছে। আমি মারিয়ার কাছে গেলাম, তখন মারিয়া বলল, কি ভাইয়া? ভাবিকে তো খুঁজে পেলাম। তোর মাথা ঠিক আছে? আর কাকে বানাইছিস? কেন? জান্নাতুলকে। ওকে ভাবি হিসেবে আমার অনেক ভালো লেগেছে। মার খাবি নাকি? বেশি বাকনামো করিস। সে আমার ভার্সিটির ফ্রেন্ড, আর কিছু না, বুঝতে পারলি? বুঝছি। আমাদেরকে তো বলদ মনে হয় তোমার, না? ফ্রেন্ড কাকে বলে সেটা বুঝি না আমরা। তুই বেশি পেকে গেছিস তাই না? দাঁড়া, তোর বিয়ের ব্যবস্থা করতে হবে। তখন আম্মু ডাক দিল খাবার খেতে। আমি আর মারিয়ে গেলাম।
সামনে প্লেট দিল। তখন মারিয়া বলল, ভাইয়া, এটা হলো একটা পার্টি, এখানে সুন্দর করে ভদ্রভাবে খেতে হয়। তুই যেভাবে খাবার খাস ওভাবে খেলে আমাদের মান ইজ্জত থাকবে না। তুই কি আমাকে অপমান করছিস? আরে ভাইয়া, তোমাকে অপমান করার সাহস কি আমার আছে? তুই আমার সাথে ফাজলামো করিস না। বলে সামনে তাকালাম, দেখলাম জান্নাতুলের কাজিনটা সামনে। ও মা, আবার সে মেকআপ মেরে সামনে এসে পরিষে যা দোকা খাচ্ছি না আমি। সামনে খাবার দিল। খাবার খেয়ে হাত ধুয়ে একটু রাস্তা দিকে গেলাম। গিয়ে থেকে জান্নাতুল একটা ছেলের সাথে কথা বলছে। আমি জান্নাতুলের কাছে গেলাম, আর ছেলেটাও কেমন যেন চেনা চেনা লাগছে। জান্নাতুলের কাছে গেলাম, আর ছেলেটার সামনে গেলাম। সে আমাকে দেখে চুপ করে আমার দিকে তাকিয়ে আছে। আরে আদি জি, পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে আকাশ, আর আকাশ এই হচ্ছে আদি। ও আমার। জান্নাতুল যে আমাকে পরিচয় করে দিতে যাবে, তখন আমি জান্নাতুলকে থামিয়ে দিলাম। তাতে জান্নাতুল একটু অবাক হলো। আমি আকাশের দিকে তাকিয়ে থাকলাম। আকাশ জান্নাতুলের সামন থেকে আমার সামনে আসলো, আর আমাকে সাথে সাথে জড়িয়ে ধরলো। আমিও তাকে জড়িয়ে ধরলাম। তখন জান্নাতুল বলল, কি হচ্ছে এইসব? কিছুই বুঝতে পারছি না আমি। আমাকে একটু বলবা তোমরা? আদি হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, আজ অনেক বছর পর দেখা। আদি আর আমরা। তাহলে এত বছর দেখা করো নাই কেন? একটা কারণ ছিল। কি কারণ? আমার বাবাই সেই কারণ। আঙ্কেল আবার কি করেছে? আব্বু গরিবদের দেখতে পারতো না। আকাশ ছিল মধ্যবিত্ত। আব্বু চাইতো আমি যেন সবসময় বড়লোকদের ছেলেদের সাথে চলাফেরা করি, কিন্তু আকাশ ছাড়া আমার আর কারোর সাথে চলাফেরা করতে ভালোই লাগতো না। আব্বু আমাকে আকাশের সাথে অনেক মেলামেশা করতে মানা করেছে, কিন্তু আমি শুনিনি। তাই একদিন আব্বু আকাশকে আর তার বাবাকে অপমান করে আর এই এলাকা থেকে চলে যেতে বাধ্য করে। সেদিন থেকে আমি আকাশকে হারিয়েছি। আদি, তুই তো এখনো সত্যিটা জানিস না, আর আঙ্কেলকেও তুই দোষী মনে করিস না। এখানে আরও একটা সত্যি লুকিয়ে আছে। আদি, যেটা তোর আব্বু আর আমার আব্বু জানে, কিন্তু পরে আমি সেটা জানতে পারলাম। মানে কি লুকিয়ে আছে আর কি জানতে পেরেছিস তুই? এই দিন তোর আব্বু আমাদেরকে অপমান করার পর আমাদের যখন এলাকা থেকে চলে যেতে বাধ্য হলো, তখন ওই দিন রাতের বেলা একটা লোক আমার আব্বুর সাথে দেখা করে আরও 20 লক্ষ টাকা আর একটা ঠিকানা দেয়। আমরা ওই ঠিকানায় চলে যাই। সেখানে আমি স্কুলে ভর্তি হই, আর আব্বু একটা ছোটো খাটো ব্যবসা করে আমাদের পরিবারটাকে সুখে আছে। আর আমি পরে জানতে পারি এই সব নাকি তোর বাবা করছে। আব্বু কেন এমন করলো? আকাশ বলল সে জানে না। তার আব্বু নাকি বলেছে আমাদের সামনে যেন সে কখন আর না আসে, কিন্তু আমাকে সে দূর থেকেই মনে রাখে। আর আমার আব্বুকে অনেক ধন্যবাদ দেয় যে তাদের জন্য অনেক কিছুই করেছে। আর এটা বলে যে আমরা এখানে আসব, তারা জানতো না। তখন আমি বললাম, জানলে কি আসতে না এখানে? না, জান্নাতুল তো তোর ফ্রেন্ড, তাও আমি জানতাম না। জানলে আমি কখনো এ সম্পর্ক করতাম না। আকাশের পরিবারের সাথে তোমাদের সমস্যা, তাই বলে আমার সাথে? আরে জান্নাতুল, তুই মন খারাপ করিস কেন? তাই বলে কি সম্পর্ক হবে না? আগেরটা আগে, এখন তো হয়ে গেছে। আমার দিকে তাকা তুই। না দি, আকাশকে বল সে যেন চলে যায়। আরে তুই এমন করছিস কেন? আচ্ছা আকাশ, তুই সরি বল জান্নাতুলের কাছে যা। সরি বাবু, আর কখনো বলবো না। না, তুমি চলে যাও। এই কান ধরছি, আর বলবো না। ধরা লাগবে না, তুমি চলে যাও। সত্যি, কিন্তু চলে যাব, আর আসবো না তোমাদের সামনে। এই তুই কালা পেতনির সাথে রাগ করে আমাদের সামনে আসবি না। লাগবে না তোর ওই পেতনির সাথে রিলেশন করা। তোর জন্য আমি সুন্দরী মেয়ে রাখবো, তুই চিন্তা করিস না। চল আমার সাথে। ওই আদির বাচ্চা, আদি বজ্জাদের কাদি, তুই তো সত্যি সত্যি আমাদের রিলেশনে ভেঙে দিতে আসছিস। আই কি করতাম? তোদের ভাব আর বাংলাদেশের অভাব কখনো শেষ হবে না। কুত্তা, তাই বলে? ঢং করতে হলে হবু জামাইয়ের সাথে করবি। আমাকে সামনে রেখে ঢং করবি তো লাথি মেরে রাস্তার মাঝখানে ফেলাই দিব। ডাইনি একটা। থামবি তোরা? তোদের ঝগড়া দেখে আমার হাসি পাচ্ছে। কি করে তোরা ফ্রেন্ড হলি? আরে আদি তো ছিল একটা খ্যাত ছেলে ভার্সিটিতে, তাকে নিয়ে সবাই মজা করতো। আমার সাথে ফ্রেন্ডশিপ করার পর আমি তাকে চালাক বানিয়ে দিছি, তাই না আদি? ও মা, তাই নাকি ম্যাডাম? আপনি কি কোচিং করতেন নাকি চালাক হবার? ওকে থাম। আর আদি, তুই এখান থেকে যা, আকাশের সাথে আমার কথা আছে। দেখছেন পাঠকেরা আমাকে কিভাবে দাবড়িয়ে দিচ্ছে? কেমনটা লাগে তোমরা কো? যাবো। একটা কথা জিজ্ঞাসা করার আছে আকাশকে। বল, কি বলবি? তুই কি আদিবাকে চিনিস? আদিবাকে? কেন, তুই আদিবাকে চিনিস না? আরে আমি তো তোর মুখ থেকে নামটা প্রথম শুনলাম। কে আদিবা? জান্নাতুল, তুই সামনে আয় আমার। বলো। তুই আমাকে মিথ্যা কথা বললি কেন সেদিন? আমি সত্যিটা জানতে চাই। ওদিন কি হয়েছিল আর মিথ্যা কেন বললি আমার সাথে?
সরি আদি, আসলে ওই দিন আদিবা আমাকে পার্কে দেখতে পেয়ে আমার কাছে আসে আর আমাকে বলল যে আমি যেন তোর আশেপাশেও না থাকি, সে নাকি তোকে ভালোবাসে। এ নিয়ে অনেক তর্ক হয়েছিল আমাদের মাঝে। আর ওই সময় আমাকে আকাশ কল দিল, আর সেই সময় আদিবারও ফোনে কল আসে। দুইজন ফোন কেটে দিই আর ঝগড়াই লেগে যায়। আমি জানি আদিবা তোর সাথে রিলেশন করতে চায় তার প্রতিশোধ নেওয়ার জন্য। তুই তার শখের গাড়ি ভেঙেছিলি, তাই সে তোর সাথে রিলেশন করতে চায়। আর আমি চাইবো না আমার ফ্রেন্ড কোনো বিপদে পড়ুক। আমি তোকে সেই দিন পার্কে দেখেছি, তুই কেন সেই দিন পার্কে গিয়েছিলি সেটা এক্ষুনি বল। আমি একটা মেয়েকে না দেখে ভালোবেসে ফেলেছি। সে নাকি আমাকে চেনে, বাট আমি তাকে চিনি না। সে বলেছে আমার সাথে নাকি দেখা করবে, তাই আমি পার্কে গিয়েছিলাম। বাট তোদের দুজনকে দেখে আমি লুকিয়ে গেছি। কুত্তা, তুই তলে তলে এত দূর চলে গেছিস আর আমাকে একবারও বললি না? যা, তোর সাথে কথা নেই। আদি, একটা জিনিস আমার ভালো লেগেছে। জান্নাতুল, তোর ভালো মন্দটা দেখে আমি না থাকা অবস্থায় ধন্যবাদ জান্নাতুল আমার বন্ধুকে সেভ করার জন্য। আরে পেতনিকে ধন্যবাদ দিতে হবে না, এখন তোর ফোনটা দিয়ে তাড়াতাড়ি। আকাশের কাছ থেকে ফোনটা নিলাম, আমার নাম্বার আকাশের ফোনে তুলে একটা কল দিলাম, তারপর নাম্বারটা সেভ করলাম। তখনই আম্মুর কল আসলো, আমি রিসিভ করলাম। আম্মু বলল, তাড়াতাড়ি করে ভেতরে আয়, তোর আব্বু তোকে খুঁজছে। আসছি আম্মু। কেটে দিলাম আর আকাশকে জড়িয়ে ধরে 1 মিনিট পর ছেড়ে দিলাম আর বললাম, ভালো থাকিস আর আমার ফ্রেন্ডকে কখনো কষ্ট দিস না। জান্নাতুল অনেক ভালো একটা মেয়ে, আর জান্নাতুল তুই আমার বন্ধুকে কষ্ট দিস না কেমন? বলে চলে আসলাম ভেতরে। কই ছিলি এতক্ষণ? একটু রাস্তায় গিয়েছিলাম, ভালো লাগছিল না বলে। ওকে চল, যেতে হবে। সবার কাছ থেকে বিদায় নিলাম। দেখলাম জান্নাতুলের কাজিনরা আমার দিকে তাকিয়ে আছে। আমি না দেখার ভান করে গাড়িতে উঠে গেলাম। দেখলাম গাড়ি চালিয়ে নিয়ে আসলো বাসায়। আমি গাড়ি থেকে নেমে চলে গেলাম আর ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। অনেক ঘুম পেয়েছে তাই ঘুমিয়ে পড়লাম। স্বপ্নের মধ্যে একটা মেয়েকে দেখতে পেলাম, জানি না কে সে, বাট তার মাথার চুলগুলো বাতাসে উঠছে। তার পেছনটা দেখে আমি একটা অনুভূতি পাচ্ছি। জানি না কেন আমি দৌড়ে তার কাছে গেলাম আর তাকে থামতে বললাম। সে থেমে গেল। আমি যে মেয়েটা সামনে যাব তখনই এক বিকট শব্দের কারণে লাফ দিয়ে উঠলাম। সামনে তাকে দেখলাম আম্মু দাঁড়িয়ে আছে। আশেপাশে তাকে মনে মনে বললাম, আমি এখানে কেন? আমি তো ছিলাম সে অজানা এক শহরে, যেটা এক পরীর মাঝে। কি করে আমি এখানে? কিরে, কি ভাবছিস? কয়টা বাজে খেয়াল করছিস? সারাক্ষণ ঘুম আর ঘুম। ভার্সিটিতে কখন যাবি? আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা বাজে। হ্যাঁ যাব। আর একটু পরে আসতে পারলে না তুমি? পারতাম, ছেলে বলে আর একটু আসলে পারতে না। ভার্সিটিতে কে যাবে? আচ্ছা যাও তুমি, আমি আসছি। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। আম্মু নাস্তা দিল। নাস্তা করে বাসা থেকে বের হলাম। জান্নাতুলকে ফোন দিয়ে বললাম ভার্সিটিতে আসার জন্য। একটা বাস ধরে ভার্সিটি চলে গেলাম। ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করতেছি আর ভাবতেছি, কে সে যাকে আমি প্রতিবার স্বপ্নে দেখি? তার মুখখানা কি দেখতে পাবো না? এগুলো ভাবছি আর যাচ্ছি। তখনই কেউ একজন ডাক দিল। সামনে তাকাতে দেখলাম আদিবা সামনে দাঁড়িয়ে আছে। বুঝলাম এই মেয়েটাই ডাক দিয়েছে। আদি শোনো। আমি আদিবার কাছে গেলাম। তখনই জান্নাতুলের ডাক, আরে আদি, এখানে আয়। না আদি, আমি যাব না, দরকার হলে তুমি আসো এখানে। আমি তোমার সাথে কথা বলছি না, আমি আদির সাথে কথা বলছি। এর মাঝে তুমি কথা বলছো কেন? আদি, তুমি জান্নাতুলকে বলো, পরে কথা বলবো। সরি আদিবা, আমার জান্নাতুলের সাথে কথা বলতে হবে। আমি চলে আসলাম জান্নাতুলের কাছে। আমার কথা শুনে আদিবার মনটা খারাপ হয়ে গেছে। মনে মনে ভাবছি, আদিবা নাটক করছে নাকি সত্যি? ওই তোকে বললাম না আদিবার সাথে কথা বলতে। আমি তো যেতে চাইনি কথা বলতে, সে আমাকে ডাক দিয়েছিল তাই গেলাম। আচ্ছা কাল আকাশ কখন বাসায় গেছে? 11টা বাজে, সে চলে গিয়েছে। আচ্ছা চল ওইখানে গিয়ে বসি। জান্নাতুলকে নিয়ে চলে গেলাম সে বসার জায়গায়। ওখান থেকে আদিবাকে দেখলাম, সে আগে জ্বলছে আর লুচির মতো ফুলছে। দেখ না মেয়েটা তোর দিকে কেমন করে তাকিয়ে আছে। তুই কিন্তু ভুলেও আদিবার সাথে কথা বলবি না, আমার কোনোভাবেই তোকে অপমান করবে, বলা যায় না। আচ্ছা বাবা, আমি তার সাথে আর কথা বলবো না। ওকে এখন চল, ক্লাসের সময় হয়ে গেছে, ক্লাসে যেতে হবে। জান্নাতুলকে নিয়ে ক্লাসে আসলাম। এসে আমি আমার সিটে আর জান্নাতুল তার সিটে গিয়ে বসলো। একটু পর আদিব আসলো, কিন্তু সে আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। আমি চুপচাপ অন্যদিকে তাকিয়ে আছি। এর মধ্যে স্যারও চলে আসলো, এসে লেকচার দিতে থাকলো। একে একে সব ক্লাস করে নিলাম, বাট আদিবা আমার দিকে মাঝে মাঝে তাকিয়ে থাকে। আমি যখনই তার দিকে তাকাই ঠিক তখনই দেখি আদিবা আমার দিকে তাকিয়ে আছে। একটা মজার বিষয় হলো, কোনো স্যার আমাকে দেখতে পারে না, কারণ আমি গরিব বলে। শুধু একটা স্যার আছে যে আমাকে যথেষ্ট ভালোবাসে। একে একে সব ক্লাস শেষ হয়ে গেল। জান্নাতুলের সাথে ক্লাস থেকে বের হলাম। জান্নাতুল বলল, এইবার তো নিজেকে পরিবর্তন কর। এইভাবে থাকতে আমার ভালো লাগে। আচ্ছা
এখন বাসায় যেতে হবে, বাইরে। জান্নাতুলকে বিদায় দিয়ে আমি বাসায় চলে আসলাম। কলিং বেল দিতে আম্মু দরজা খুলে দিল। আমি ভেতরে গেলাম, দেখলাম বাসাটা সুন্দর করে সাজানো ছিল। আমি আম্মুকে বললাম, আম্মু কেউ কি বাসায় আসবে নাকি? আসবে না, এসেছিল আমাদের এক আত্মীয়, সে চলে গেছে। ও আচ্ছা, খাবার দাও টেবিলে। আমি ফ্রেশ হয়ে আসছি বলে উপরে চলে গেলাম। গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। এসে দেখলাম মুরগির মাংস আর গরুর মাংস রান্না করেছে। আমি খেয়ে রুমে গেলাম। তখনই মেঘকন্যা কল দিল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। কাল রাতে কলটা কাটলে কেন তুমি? এমনি। আচ্ছা ভাই, ভালো থাকেন। এই শোনো শোনো। কি বলেন? আপনি কি কোনো কারণে আমার সাথে রেগে আছেন? না, এমন মনে হলো কেন আপনার? না, কাল রাতে যখন শুনেছেন আমি একটা পার্টিতে আছি তখন সব ঠিক ছিল। যখন শুনলেন যে একটা মেয়ের জন্মদিন আর নাম জান্নাতুল, তখন মন খারাপ করে কলটা কেটে দিলেন। তো কি করব বলেন? আপনি আর জান্নাতুল নামের মেয়েটার সাথে কথা বলবেন না। সে আমার ফ্রেন্ড, আর কিছু না। ফ্রেন্ড থেকেও সব হয়। আমি বলছি আর কখনো জান্নাতুলের সাথে কথা বলবেন না। দেখো, সে আমার ভালো একটা ফ্রেন্ড, আর সে একটা ছেলেকে পছন্দ করে। ভালো ছেলেটা কি তুমি নাকি? আরে না, আমার ফ্রেন্ডকে সে পছন্দ করে। আর কি? কিছু না। তো কি করেন? খাবার খেয়েছেন আপনি? খেয়েছি। আচ্ছা ভাই, পরে কথা বলবো কেমন? হ্যাঁ বলে কল কেটে দিলাম। একটু ঘুমানোর চেষ্টা করলাম, একটু পর ঘুমিয়ে গেলাম। বিকালবেলা ঘুম ভেঙে গেল। হাত মুখ ধুয়ে নিচে গেলাম, দেখলাম আম্মু নিচে, সাথে মারিয়াও। আমি গিয়ে আম্মুর পাশে বসলাম। আমার চোখ মারিয়ার হাতের দিকে। আমি তো দেখে অবাক, কারণ মারিয়ার হাতে একটা ডায়মন্ডের আংটি। আমি বললাম, এত সুন্দর আংটি তুই কোথায় পেলি রে? তখন মারিয়া বলতে যাবে, তার আগে আম্মু মারিয়াকে থামিয়ে দিয়ে বলল, আরে তোর আব্বু এটা বাহিরের দেশ থেকে মারিয়ার জন্য এনেছে, তার এক বন্ধুকে দিয়ে। ও, খুব সুন্দর লাগছে। মারিয়ার হাতে আংটিটা মানিয়েছে। তুই ঠিক বলেছিস। কি রে মারিয়া, কথা বলছিস না কেন? কি হয়েছে? মারিয়া কিছু না বলে রুমে চলে গেল। এ মারিয়া শোন, কি হয়েছে তোর? কে শুনে কার কথা? আমি মারিয়ার পিছু পিছু যেতে থাকলাম। সিঁড়িতে উপরে যাব, তখনই আব্বুর ডাক। দাদি, কালকে কি ফ্রি আছিস বাবা? জি আব্বু, ফ্রি আছি। কালকে একটু অফিসে যেতে পারবি? কালকে আমার একটা কাজ আছে। আব্বু, আমি তো কিছু বুঝি না তোমার ব্যবসা। তোকে কিচ্ছু করতে হবে না, তুই অফিসে থাকলেই হবে। আচ্ছা আব্বু, কিন্তু একটু প্রশ্ন ছিল তোমার কাছে। আচ্ছা বল। আচ্ছা আব্বু, আকাশের কথা তোমার মনে আছে? এই আকাশটা আবার কে? যাকে তুমি এলাকা থেকে তাড়িয়ে দিয়েছো, মনে নেই? কি বলতে চাস তুই? কিছু বলতে চাই না, কিন্তু ওই দিন রাতে কি হয়েছিল একটু বলবে? কি হয়েছে ওই দিন রাতে? আমি কি করে বলবো? ওই দিন রাতে আকাশের আব্বুর সাথে একটা লোক দেখা করে, আর অনেকগুলো টাকা আকাশের আব্বুকে দেয়, আর তোমার নামে সেই টাকাটা দেওয়া হয়। যদি টাকা দিতে হয়, তাহলে কেন তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিলে? কিছু কিছু সময় সন্তানের মঙ্গলের জন্য অন্যায় কাজটা বাবারা করে। বুঝলাম না আব্বু তোমার কথাটা। যখন দেখলাম তুই লেখাপড়া না করে শুধু আকাশ আর আকাশ করছিস, তোর লেখাপড়ার কোনো আগ্রহ নেই, আর তুই আমার একমাত্র ছেলে, তোকে কিছু বলতেও পারছি না, তাই বাধ্য হয়ে অন্যায় কাজটা করেছি। তাদের থাকার জন্য কিছু টাকা আর বাসা সব দিয়ে পাঠিয়ে দিয়েছি অন্য শহরে। তাই বলে ওদের সাথে এমনটা করা ঠিক হয়নি তোমার। আমি ওদের কাছে ক্ষমা চেয়ে নিব যদি কখনো দেখা হয়। হ্যাঁ তাহলে ঠিক আছে আব্বা, আর কিছু বলবা? না, আর কিছু বলবো না। তাহলে আমি এখন আসছি, অনেক দিন হলো বাইরে যাই না, একটু বের হব। ওকে যা, বাট সন্ধ্যা হওয়ার আগে বাসায় চলে আসবি, কেমন? আচ্ছা। বাসা থেকে বের হয়ে আকাশকে কল দিলাম। কেমন আছিস দাদি? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো। কি করিস তুই? রাস্তায় একা একা হাঁটছি, তুই কি করিস? একটা নদী পাড়ে বসে আছি আমি। আকাশ, আব্বু সরি বলেছে, আর তোরা চলে আয় এখানে। না আদি, এখনো আমরা ভালো আছি, আর কখনো কোনো ঝামেলা চাই না আমি। আরে পাগল, সমস্যা নাই, চলে আয়। আব্বু কিছু বলবে না, তোদের কোনো সমস্যা হবে না, আমি বলছি তো। ওকে, দেখি কি করা যায়, আব্বুকে বলে দেখি। ওকে তাহলে রাখি। ওকে রাখ। আমি কলটা কেটে দিয়ে একটা ব্রিজের কাছে গেলাম। বিকেলবেলা প্রকৃতির সৌন্দর্য আর শীতল ব্রিজের চারপাশটা অনেক সুন্দর লাগছে। একটা রোমান্টিক পরিবেশ তৈরি হয়ে আছে। পকেটে ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোনটা হাতে নিয়ে দেখি মেঘকন্যা, সাথে সাথে রিসিভ করলাম। কি করেন? একটা ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি। বীজের সামনে কি করেন? কোন বীজের সামনে? প্রকৃতির ভালোবাসা দেখি, আর বিরলে ব্রিজের সামনে আছি। মানে প্রকৃতি কিভাবে ভালোবাসে?
মানুষ যেভাবে ভালোবাসতে পারে ঠিক এইভাবে প্রকৃতি ভালোবাসতে জানে। যদি ভালোবাসাটা না থাকতো তাহলে বিকেলবেলা এত মানুষের ব্রিজের সামনে আসতো না। প্রকৃতির ভালোবাসা দেখে আমরা ভালোবাসি। আপনি ঠিক বলেছেন, প্রকৃতি ভালোবাসা আছে, আর সেই ভালোবাসা দেখতে হলে কোনো একটা সুন্দর জায়গায় যেতে হয়। আচ্ছা, আপনার পরিচয়টা দেন না। বাই, পরে কথা বলবো। এই না শোনেন। কে শোনে কার কথা? সাথে সাথে কল কেটে দিল। কিছুক্ষণ পর ব্রিজ থেকে চলে আসলাম। সন্ধ্যার সময় বাসায় এসে আমি গিয়ে সোফায় বসলাম। আম্মু এসে এক কাপ চা দিল। আমি চা খেয়ে রুমে গেলাম, ফ্রেশ হয়ে পড়তে বসলাম। অনেকক্ষণ পড়ার পর আম্মু এসে ডেকে গেল খাবার খাওয়ার জন্য। আমি খাবার খেয়ে এসে ঘুমিয়ে গেলাম। কালকে অফিস যেতে হবে, তাই সকালবেলা আম্মু ঘুম থেকে উঠিয়ে দিল। অফিসে যাওয়ার জন্য আমি ফ্রেশ হয়ে আব্বুর গাড়ি নিয়ে বের হলাম অফিসের উদ্দেশ্যে। 20 মিনিট পরে অফিসে গেলাম। সব লোকেরা আমাকে অভিনন্দন জানালো। আব্বু যেখানে বসে সেখানে আমাকে বসতে দিল। আমি বসে বসে গেম খেলতে থাকলাম। কোনো কাজ নেই আমার, ভালো লাগছে না, তাই গেম খেলা শুরু করলাম। দেখতে দেখতে দুপুর হয়ে গেল, তাই আমি একটা ভালো রেস্টুরেন্টে গেলাম খাবার খাওয়ার জন্য। গিয়ে খাবার অর্ডার দিলাম। কিছুক্ষণ পর আমার সামনে খাবার চলে আসলো। যেই খাবার খেতে যাব ঠিক তখনই সামনে দেখে আমার চোখ কপাল উঠে গেল। রাগে আমার মাথায় আগুন ধরে গেল। দেখলাম মারিয়া সেই ছেলেটা, সাথে আদিবাও আছে। আমার মাথা নষ্ট হয়ে গেল। আমার সামনে মারিয়া, আদিবা আর ছেলেটা চলে গেল। আমাকে দেখেও নি ওরা। আমি পকেট থেকে ফোনটা বের করে সাথে সাথে বাসায় কল দিলাম আব্বুর কাছে। আব্বু কলটা রিসিভ করলো। বল আদি। আব্বু, মারিয়া কই? কেন, মারিয়া তার রুমে। ও আচ্ছা, তুমি কি শিওর? আমি শিওর। তুই কই? আম্মু কোথায়? আম্মুর কাছে ফোনটা দাও তো। দিচ্ছি, বাট রেগে আছিস মনে হচ্ছে তুই। কি হয়েছে তোর, আমাকে বল। কোনো সমস্যা হয়েছে নাকি? আমি ম্যানেজারকে ফোন দিচ্ছি। না, ম্যানেজারকে কল দিতে হবে না, কোনো সমস্যা নেই। আম্মুকে ফোনটা দাও। ওকে দিচ্ছি। কি বল বাবা, কি হয়েছে তোর? আম্মু, মারিয়া কোথায়? কেন, মারিয়া তার রুমে। ওকে, মারিয়ার কাছে ফোনটা নিয়ে যাও তাড়াতাড়ি। মারিয়ার সাথে আমার কথা আছে। আচ্ছা, নিয়ে যাচ্ছি। ওকে, তাড়াতাড়ি যাও। 1 মিনিট পরে। হ্যালো ভাইয়া, কি বলবা বলো। আমি তো রীতিমতো অবাক। আমার মুখ থেকে কথা বেরোচ্ছে না। কি করব, আমি তো পাগল হয়ে যাচ্ছি। আমার সামনে কি সত্যি মারিয়া, নাকি আমার চোখের সমস্যা, কিছু বুঝতে পারছি না। ফোনটা রাখো বলে আমি কেটে দিলাম। ক্ষুধা লেগেছে, তাই মনে হয় উল্টাপাল্টা দেখতেছি। তারপরেও একটু সন্দেহ জাগলো। খাবার খেয়ে নিলাম। আবার ওদের দিকে তাকালাম, ঠিকই মারিয়াকে দেখছি আমি। খাবারের বিলটা দিলাম, দেখলাম আদিবা ওই জায়গায় নেই। তাই আমার এই সুযোগটা কাজে লাগাতে হবে, কারণ আদিবা থাকা অবস্থায় গেলে যদি মিস্টেক হয় তাহলে তো আমার মান-ইজ্জত সব শেষ করে ফেলবে। তাই আদিবা নেই। আমি এদের সামনে গিয়ে দাঁড়ালাম। দেখলাম মেয়েটা আমাকে দেখে দাঁড়িয়ে গেল আর ভাইয়া বলে ডাকলো। তার মানে এটা মারিয়াই। ভাইয়া তুমি এখানে? রাগে আমার মাথা গরম হয়ে গেল। কোনো কথা না বলে কষে 2টা থাপ্পড় মারলাম আর হাতটা ধরলাম আর নিয়ে আসতে যাব। তখনই ছেলেটা বলল, আমি সাগর, আর মারিয়ার কোনো দোষ নাই ভাইয়া, ওকে কিছু বলবেন না। আপনি কোনো কথা বলবেন না। আমি কি করব না করব সেটা আমার ব্যাপার, বাট আপনি কোনো কথা বলবেন না। আমার সাথে সবাই গেম খেলছো না, বাসায় চল। মারিয়ার হাত ধরে নিয়ে যাচ্ছি। তখন আদিবা তার ভাইকে বলল, কে আমার হবু ভাবিকে নিয়ে যাচ্ছে? তার বড় ভাই নিয়ে যাচ্ছে। মারিয়া চুপ করে কান্না করছে। আমি মারিয়াকে গাড়িতে তুললাম আর অফিসে ফোন দিয়ে ম্যানেজার আঙ্কেলকে বললাম, আমি আর আসবো না, আপনি সব কিছু গুছিয়ে নিন বলে কলটা কেটে দিলাম। আমি গাড়ি নিয়ে সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। 20 মিনিট পর বাসায় আসলাম, কিন্তু মারিয়াকে গাড়িতে রেখে আমি বাসায় গেলাম। আমাকে দেখে আব্বু আম্মু অবাক। আমি বললাম, মারিয়া কোথায়? সে মারিয়া তো উপরে। ও, মারিয়াকে ডাকো আর বলো যে আমি ডাকছি তাকে। মারিয়া কই তুই? নিচে আয়, তোর ভাই তোকে ডাকছে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। 5 মিনিট হয়ে গেল, কোনো সারা শব্দ পেলাম না। আমি আম্মু আব্বুর দিকে তাকালাম, তারপর গাড়ি থেকে মারিয়াকে নামিয়ে নিয়ে আসলাম। আব্বু আম্মু চুপ করে আছে। আমি আম্মুকে বললাম, ওই সময় কাকে দিয়ে কথা বলেছো তোমরা? আর মারিয়া যে বাহিরে গেছে তোমরা কি জানতে? তারা চুপ করে আছে। তার মানে তোমরা জানতে? না মানে আদি, হয়েছে কি? থামিয়ে দিলাম। সোজা মারিয়ার কাছে গেলাম, গিয়ে বললাম, সত্যিটা কি সেটা বল আমাকে। কালকে সাগরের বাসার লোকেরা এসে আমাকে আংটি পরিয়ে গেছে। আজকে বাসা থেকে বলে আমাকে নিয়ে গিয়েছে, দুপুরে খাবার খাবে আর একটু ঘোরাফেরা করবে এ বলে। ও আচ্ছা, এই কাহিনী। এই জন্যই তোমরা আমাকে অফিসে পাঠিয়েছো, তাই না? এই বিয়ে বন্ধ মানে বন্ধ। ওই আংটিটা এখন খোল বলে আঙ্গুল ধরে টানাটানি শুরু করে দিলাম, বাট খুলছে না। তখন আম্মু বলল, আরে আরে কি করছিস? ওর আঙ্গুলের সমস্যা হবে তো, আর ওদের পরিবারটাতে অনেক ভালো। তোর সমস্যা কই? মারিয়া তুই রুমে যা বলে পাঠিয়ে দিল।
মারিয়ার এখন বিয়ের বয়স হয়নি, ওকে বিয়ে দেওয়া এত তারা কিসের? মারিয়ার বিয়ে এখন বন্ধ। ছেলে ভালো, তার পরিবারও ভালো, তুই এমন শুরু করেছিস কেন? মারিয়ার জন্য তুই শুধু মারামারি করিস। তাই আমি মারিয়ার বিয়ে ঠিক করেছি, আর এই বিয়েটা হবে আমার বন্ধুর ছেলের সঙ্গে। সে অনেক ভালো। ওদের পরিবারটাকে আমি খুব ভালো করেই চিনি, আর চিনি বলেই আমি আমার বোনকে ওই পরিবারে যেতে দেবো না। আদি, এখন তুই উপরে যা, তোর সাথে পরে কথা বলবো। যা তুই এখন রুমে গিয়ে ফ্রেশ হ, তারপর তোর সাথে কথা বলবো। ওকে, বাট মারিয়ার সাথে আমার সাথে কাকে কথা বলালে? তাকে তো দেখাবে নাকি? দেখি একটু। যেতে বললাম না, যা এখন, দেখতে হবে না তোর। আমি চুপচাপ উপরে চলে গেলাম, ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। একটু ঘুম আসতেই তখনই জান্নাতুল কল দিল। আমি রিসিভ করলাম। কিরে, আজকে ভার্সিটিতে আসিস নাই কেন? আজকে আব্বুর অফিসে গিয়েছিলাম, তাই যেতে পারিনি। ও, তো এখন কি অফিসে নাকি? না রে, বাসায় চলে এসেছি। কেন, অফিস ভালো লাগে না? অফিস তো ভালোই লাগছে, বাট কি? তারপর জান্নাতুলকে সব খুলে বললাম যে আদিবার ভাইয়ের সাথে মারিয়ার বিয়ে ঠিক করেছে, আমাকে না জানিয়ে। আবার আংটিটাও পড়িয়ে গেছে। অনেক চেষ্টা করছি আংটি খুলতে, কিন্তু পারলাম না। এই বিয়ে হলে মারিয়া সুখে থাকতে পারবে না। আমি চাই না যে মারিয়া কষ্টে থাক, তাই বিয়েটা বন্ধ করতে হবে। কি করে যে করবো কিছু বুঝতে পারছি না। আমার মাথাটা গরম হয়ে আছে। মারিয়াকে আজকে মেরেছি আমি। তুই শুধু শুধু মারিয়াকে মেরেছিস, সে তো ইচ্ছে করে বিয়ে করতে চায় না। কি করব, মাথা গরম হলে যা হয় আর কি। রাগের বয়সে আমি ওকে মেরেছি। আমার রাগ উঠলে রাগ কন্ট্রোল করতে পারি না, তখন আমি কিছু একটা করেই বসি। তুই যাই বলিস না কেন, মারিয়াকে মারা তোর ঠিক হয়নি। আদি, তুই মারিয়াকে সরি বল এখন, যা। হ্যাঁ, তাই করতে হবে। যে বোনকে ফুলের টোকাও লাগতে দেই না, সেই বোনকে আমি আজকে মারলাম। সত্যি আমি এটা চাইনি। এখন আমার অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা রাখি, পরে কথা বলবো বলে কেটে দিলাম। মুখে ঠান্ডা পানি দিলাম, মুখটা মুছে খাটে বসলাম। তখনই মারিয়া আমার রুমে আসলো। এসে বলল, এই নাও আংটিটা ভাইয়া। তুই কান্না করছিস কেন? আচ্ছা সরি মারিয়া, আমাকে ক্ষমা করে দে, আর কান্না করিস না তুই। তো তুমি সরি বলছো কেন? সরি তো আমি তোমাকে বলতে হবে। মারিয়া, আমার ভুল হয়েছে তোকে মারাটা। তুই তো জানিস আমার মাথা গরম হলে আমি কি করে বসি। যখন দেখলাম তুই ছেলের সাথে, তখন আমার মাথাটা গরম হয়ে যায়। মারিয়া বোন আমার, ওই পরিবারটা ভালো না। তুই ওর পরিবারে গেলে কখনো সুখী হতে পারবি না। আর সাগরের যে বোনটা আছে, সেই মেয়েটা অনেক খারাপ। সে তোকে কখনো সুখে থাকতে দেবে না। তাই আমি বিয়েটা বন্ধ করে দিতে চাচ্ছি। তুই লেখাপড়া কর, এর থেকে ভালো ছেলে পাওয়া যাবে ইনশাল্লাহ। ভাইয়া, বিয়ে করার আমার কোনো ইচ্ছে নেই। আব্বু বলেছে বলে আমি ওদের সাথে গিয়েছি। আমি আব্বুকে কষ্ট দিতে পারবো না ভাইয়া। আর এই নাও আংটি, তুমি আব্বু আম্মুকে দিয়ে দিবে। মারিয়া, তুই কি এখন আমার উপর অভিমান করে আছিস? না ভাইয়া, তুমি তো আমার ভালোর জন্য মারছো। মারিয়া, তুই কিন্তু আমাকে অপরাধী বানিয়ে দিচ্ছিস। আচ্ছা আমি কান ধরছি, এই দেখ কান ধরে উঠবসও করছি। বলে আমি কান ধরে উঠবস করতে লাগলাম। দেখলাম মারিয়া একটু হাসলো, তারপর বলল, হয়েছে, আর নাটক করতে হবে না, আমি গেলাম। বলে সে চলে যাবে। আমি বললাম, ওকে যা, এখন একটু শান্তি লাগছে। একটু রেস্ট নিলাম, মাথাটা ঠান্ডা হয়েছে। কিছুক্ষণ পর আব্বু রুমে গেলাম। আব্বু আমাকে দেখতে পেয়ে বলল, কিছু বলবি? এই নাও আংটি। আংটি? মানে তুই মারিয়ার হাত থেকে আংটিটা খুলে এনেছিস? না, মারিয়া নিজে থেকে আংটিটা আমাকে দিয়ে গেছে। মারিয়া, ওই মারিয়া। আব্বু মারিয়াকে ডাকতে লাগলো। জি আব্বু, আসছি। বলে মারিয়া আব্বুর কাছে আসলো। তুই কি আদির হাতে আংটি খুলে দিয়েছিস, নাকি আদি জোর করে খুলেছে? কোনটা? না আব্বু, আমি আংটি খুলে ভাইয়ের হাতে দিয়েছি। কোনো ছেলে কি পছন্দ হয় নাই? সোজা প্রশ্নের উত্তর দিবা আমার সাথে, ঠিক আছে? না মানে ভাইয়া যা বলবে তাই হবে। ভাইয়াকে কষ্ট দিতে পারবো না আমি। তোর সমস্যাটা কি একটু বলবি? ওদের পরিবারটা তো অনেক ভালো। মারিয়া, তুই পড়ে যা, বলে মারিয়াকে পাঠিয়ে দিলাম। আর আমি বললাম, আমি এদের পরিবারটাকে চিনি, আর তোমার বন্ধুর মেয়েটাকে খুব ভালো করেই চিনি। সে কেমন মেয়ে, ওই মেয়ে মারিয়াকে সুখে থাকতে দেবে না। এইভাবে তাকিয়েছো কেন? হ্যাঁ, হেই, তুই কি করে চিনলি? তোমার বন্ধুর মেয়ে আমার সাথে পড়ে, আর অনেক অহংকারী আর ঝগড়ুটে। আমি বুঝতে পেরেছি, বাট কি বলবো ওদেরকে, বল। যা মন চায় তাই বলে দাও। ওকে, দেখি কি করা যায়। আমি আব্বুর কাছ থেকে চলে আসলাম ছাদে। ছাদে গিয়ে চারদিকে তাকালাম, অনেক সুন্দর লাগছে বিকালের আকাশটা। কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে আসলো। হঠাৎ করে মেঘকন্যার ফোন। আমি ফোনটা রিসিভ করলাম। কি করেন? আকাশ দেখতেছি। তুমি কি করছো? সেম, আমিও। ভালো। আচ্ছা, তোমার সাথে দেখা করতে সত্যি আমার মন চাচ্ছে। আসো না প্লিজ, আমরা দেখা করি একটু।
এত তাড়াহুড়া কেন? ওয়েট করো, দেখা অবশ্যই হবে, বাট তখন চিনে নিতে হবে তোমাকে। যদি না চিনি তাহলে কি হবে? তখন কিছু করার থাকবে না আমার। না না, এটা বলবেন না প্লিজ। আরে আপনি এমন করছেন কেন? আমি আপনার কে হই যে আমাকে দেখতে হবে, আমার সাথে কথা বলতে হবে? জানি না, বাট তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে। ও মা, তাই নাকি? তাই। আচ্ছা বাই, আব্বু আসতেছে। তারপর ফোনটা কেটে দিলাম। সূর্য ডুবে যাচ্ছে, আকাশটা অন্ধকার হয়ে আসছে। আমি ছাদ থেকে নেমে নিচে আসলাম। নিচে এসে দেখি বাসায় সবাই চুপচাপ। আমি আম্মুর পাশে বসলাম, বাট আব্বু আমার দিকে তাকায় না। তাই আম্মুর সামনে থেকে রিমোটটা নিয়ে আমি কার্টুন দেখতে লাগলাম। আমি নিজে নিজে হাসতে থাকলাম। কিছুক্ষণ পর দেখলাম আব্বু আম্মুর মুখেও হাসির ভাব। কার্টুন মানুষের মন মুহূর্তে ভালো করে দিতে পারে, যদি সেটা বিরক্তকর মনে না হয়। আদি, আর একটা বার ভেবে দেখ বাবা, ছেলেটা সত্যিই খুব ভালো। হয়তো আমার বন্ধুর মেয়েটা একটু তেরা, বাট আমার বন্ধু ও তার স্ত্রী খুব ভালো আদি, হ্যাঁ খুব ভালো। হ্যাঁ, তোমার বন্ধু ভালো, বাট যতদিন আছে ততদিন আমার বোনের জীবনটা নরক করে দেবে। আমি চাই না কেউ আমার বোনকে কষ্ট দেখ। বিয়ে বন্ধ মানে বন্ধ, আর এই বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না আব্বু। এখন কি করে তোর আব্বু তাদের আংটি ফিরিয়ে দিবে বল? একটা মান সম্মানের ব্যাপার আছে না, বল একটু বোঝার চেষ্টা কর বাবা। আমি রুমে যাচ্ছি, কাল ভার্সিটি যেতে হবে। আদি, ভেবে দেখ, তোর বাবার সম্মানটা নষ্ট হয়ে যাবে। আমি কোনো কথা জবাব না দিয়ে চলে আসলাম রুমে। এসে পড়তে বসলাম। 10 মিনিট পড়ার পরে আর মন বসে না আমার, তাই আবারও ফোনটা হাতে নিয়ে গেম খেলতে শুরু করে দিলাম। কখন যে 10টা বেজে গেছে বলতে পারছি না। আম্মু এসে ডেকে গেল খাবার খেতে। আমি নিচে গেলাম, সবাই আমার জন্য অপেক্ষা করছে। গিয়ে বসলাম, সবাই যার যার মতো খেতে লাগলো। কেউ আমার সাথে কথা বলছে না, তাই আমি প্লেটের খাবারগুলো খেয়ে রুমে চলে আসলাম আর ঘুমিয়ে গেলাম। সকাল 8:45 ঘুম ভেঙে গেল। আমি ফ্রেশ হয়ে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে বাসা থেকে বের হলাম। বাসের জন্য দাঁড়িয়ে আছি, হঠাৎ করে কেউ একজন আমার নাম ধরে ডাক দিল। পেছনে তাকিয়ে তো অবাক, সাগর ভাই পিছন থেকে আমায় ডাকছে। আমি দাঁড়িয়ে গেলাম। আপনি এখানে কেন, আর আমাকে ডাকছেন কেন? আদি, আপনার সাথে একটু কথা ছিল। যদি আপনার হাতে সময় থাকে তাহলে কোনো একটা কফি শপে বসে কফি খেতে খেতে কথা বলি। আমার হাতে তেমন কোনো সময় নেই, আমাকে যেতে হবে। যা বলার এখানেই বলেন। আচ্ছা আদি ভাই, আমি কি দেখতে এতটাই খারাপ? এ কথা বলার জন্য আমাকে এখানে দাঁড় করিয়েছেন? আপনার বাসায় আয়না কি নাই নাকি? আয়নার সামনে দাঁড়িয়ে দেখেন আপনি কেমন, সুন্দর না কালো? আদি ভাই, আপনি শুধু শুধু রেগে যাচ্ছেন। আপনি শুধু শুধু বিয়েটা ভেঙে দিচ্ছেন। আঙ্কেল রাতে আব্বুকে কল দিয়ে বলেছে যে বিয়েটা হবে না আমার। কি কারণে বিয়েটা ভাঙছেন একটু বলবেন? কারণটা আপনার না জানলেও চলবে, এখন আপনি আসতে পারেন। কারণটা বললে ভালো হয় ভাই। আমি আপনার বোনকে সুখে রাখবো, সত্যি বলছি। ভাইয়া বিশ্বাস করেন, প্লিজ বিয়েটা ভেঙে দিয়েন না ভাইয়া। আমার ভার্সিটির সময় হয়ে গেছে, আমাকে যেতে হবে বলে আমি চলে আসলাম। ইশারা দিয়ে একটা বাসকে দাঁড় করালাম। আমি বাসে উঠে গেলাম, পেছনে তাকালাম না। কিছুক্ষণ পর বাস চলে আসলো ভার্সিটির সামনে। আমি নেমে গেলাম। গেট দিয়ে যে ঢুকতে যাব, ঠিক তখন একটু অঘটন ঘটে গেল। ভার্সিটির গেট দিয়ে ঢুকতে যাব এমন সময় একটা মেয়ের সাথে ধাক্কা লেগে গেল। মেয়েটা আইসক্রিম খাচ্ছিল। মেয়েটার ধাক্কা সামলাতে না পেরে নিচে পড়ে যায়। আইসক্রিমটা মেয়েটার কাপড়ে লেগে পুরো নষ্ট হয়ে গেল। আমি মেয়েটাকে নিচ থেকে তুলে সরি বললাম। তখন মেয়েটা কোনো কথা না বলেই ঠাস ঠাস করে আমাকে একটা থাপ্পড় বসিয়ে দিল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলাম। তখন কোত্থেকে যেন আদিবা আসলো। মনে হয় সে থাপ্পড় মারাটা দেখেছিল। আদিবা এসে কোনো কথা না বলে মেয়েটাকেও কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। আমাকে মারা সাহস কোথায় পেলি তুই? জানিস আমি কে, তোর কি করতে পারি? আগে বল, তুই ওকে চড় মারলি কেন? আর তুই কে সেটা আমার জানার বিষয় না। সে আমাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়েছে, আর আমার আইসক্রিম দিয়ে আমার কাপড়টা নষ্ট করে দিয়েছে। এখন কি আমার এই কাপড়ের দামটা কি সে দিবে? জানিস আমার কাপড়ের দাম কত? 5,000 টাকা দাম কাপড়ের। ওর মতো ছেলে এইরকম কাপড় দেখেছে জীবনে? চুপ, একেবারে চুপ, আর একটা কথা বলবি না তুই। বলে ব্যাগ থেকে 5,000 টাকা বের করলো। তখন আদিবার বন্ধুরা বলল, এই আদিবা, এই কি করছিস? আদি তো তোর শত্রু। আদির উপর তো তোর অনেক প্রতিশোধ নেওয়ার কথা। তুই কি ভুলে গেছিস সেই দিনের কথা, যেদিন তোর গাড়িটা ভেঙে দিয়েছিল? আজ তুই তার উপকার করছিস? চুপ কর, তোর আর এই নেই আমার টাকা। আর সরি বলেন তাকে। সরি বলতে পারবো না। আর সরি বা কেন বলবো? দোষটা ছিল ওর, আমার না। দোষটা তোর ছিল, কারণ ধাক্কা কিন্তু সে একা খায় নাই, তুইও ধাক্কা তার সাথে খাইছিস।
তাই সরি বল এখন। থাক, সরি বলতে হবে না, আপনি চলে যান এখান থেকে। ওই মেয়ে থাম, কোথাও যাবি না। ধাক্কার জন্য তুই ওকে থাপ্পড় দিছিস। আচ্ছা, ও না হয় না দেখে ধাক্কা খাইছে, বাট তুই তো দেখে খাইছিস, তাহলে ওর থেকে তোর বেশি দোষ। বলে ঠাস ঠাস করে আদিবা মেয়েটার গালে 2টা চড় মারল। ওই ফকিনি পোলার জন্য আমাকে আবার মারলি তুই? আদিবা কোনো কথা না বলে আবারও 2টা চড় দিল। চুপ মানে চুপ, ফকিন্নিকে। আর একবার ফকিন্নি বলবি তো খবর আছে তোর। এখন সরি বল, না হলে কিন্তু অন্য কিছু করে বসবো। মেয়েটা সরি বলে গালে হাত দিয়ে চলে যাচ্ছে আর বলছে, তোদেরকে আমি দেখে নেব, কাউকে ছাড়বো না বলেই চলে গেল। আমি তো আদিবাকে দেখে অবাক। এই কি সে আদিবা যে আমাকে ফকিন্নি আর ছোট লোক বাদে কোনো কথাই বলতো না? কি এমন করে তাকিয়ে আছো কেন? ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ দিতে হবে না, আমরা কি ফ্রেন্ড হতে পারি? তখন পিছন থেকে জান্নাতুল বলল, না, কখনোই না। তোমাকে ফ্রেন্ড বানানো মানে হলো আমাদের বিপদ। চাই না তোমার মতো ফ্রেন্ড। আমি সত্যি বলছি, তোমার কোনো ক্ষতি করার জন্য ফ্রেন্ড হতে আসি নাই। জান্নাতুল, আদিবাকে একটা চান্স দেওয়া যাক অন্তত পক্ষে। আদি, তুই বুঝতে পারছিস না, তুই বোকা, তাই তুই বলছিস। দেখিস একটা সময় না এমন সময় সে প্রতিশোধ নিবেই। ঠিক যে আমি প্রতিশোধ নিতাম আর তোমার ক্ষতি সবসময় করতে চাইতাম, কিন্তু ওই দিন। জান্নাতুল আদিবাকে থামিয়ে দিয়ে বলল, ওই দিন? কোন দিন? কি হয়েছিল ওই আদি? আমাদের তো কিছুই বলিস নাই। আদিবার সাথে আবার তোর কি হয়েছিল? ওয়েট বলছি। ওই দিন ছিল সোমবার, সময় 10টা বা 10:30 হবে। আমার গাড়ি ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট করি। তারপর আর আমার কিছু মনে নাই। যখন জ্ঞান ফেরে তখন দেখলাম আমার পাশে আব্বু। আমি এখানে কিভাবে আসলাম আব্বুর কাছে জানতে চাইলে আব্বু সব বলে যে তুমি আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছো আর রক্ত নাকি আদি দিয়েছে। তারপর থেকে তোমাকে খুঁজছি শুধু সরি বলার জন্য। বাহ বাহ বাহ, ভালো। আদি, এত কিছু হয়ে গেল আর আমি জানি না। আসলে তোকে জানালে তুই রেগে যাবে, তাই বলিনি। বলে আমার পকেট থেকে মানি ব্যাগটা বের করে আদিবাকে 5,000 টাকা দিই। তখন আদিবা বলল, আরে না না, টাকা লাগবে না, তুমি রেখে দাও। সরি, আমি কারো কাছে ঋণী থাকতে চাই না। আরে ঋণের কথা আসলো কোথা থেকে? যদি ঋণের কথা আসে তাহলে তোমার রক্তের দাম আমি কি করে দেবো আদি? যদি টাকাটা নেন তাহলে আমি খুশি হব। টাকাটা তোমার কাজে লাগবে, তুমি রেখে দাও আদি। ওয়েট আদিবা, আদি তোমাকে টাকা দিতে চাইছে, তুমি নাও। আর ওর টাকা লাগবে না, যদি লাগে আমরা আছি তো, তাই না? আদিবা বলল, ওকে টাকাটা নিলাম, তবে ফ্রেন্ড ওকে? আমি বললাম ওকে, চলো ক্লাসে যাই, সময় হয়ে গেছে ক্লাসের। বলেই ক্লাসে চলে গেলাম। আর আদিবাকে দেখে ক্লাসের সবাই একটু অবাক হলো, বাট তার বন্ধুরা খুশি না। আমি গিয়ে আমার জায়গায় বসলাম আর আদিবা জান্নাতুল একসাথে বসলো। ওরা এমনভাবে কথা বলছে মনে হয় ওরা আগে থেকে পরিচিত। ওদের কথা যেন শেষই হয় না। এর মধ্যে স্যারও আসলো, সাথে ওই মেয়েটাও ছিল যার সাথে ঝগড়া করেছি। মনে হয় স্যারের কাছে বিচার দিয়েছে। এমনিতেই কোনো স্যার আমাকে দেখতে পারে না। এর মধ্যে স্যার বলল, এ হচ্ছে লিজা, প্রিন্সিপালের মেয়ে। ওরা সিটে থাকতো, কালকে ঢাকা এসেছে। আজ থেকে লিজা তোমার সাথে পড়বে। আমি তো শুনে অবাক। স্যার মেয়েটাকে সামনে সিটে বসতে বলল। আমি ভাবছি কিছুক্ষণ আগে যে অঘটনটা ঘটালাম যদি প্রিন্সিপাল স্যার জানে তাহলে তো আমাদের অবস্থা খারাপ করে দেবে। আর সব থেকে বড় কথা হলো কোনো স্যার আমাকে দেখতেই পারে না, আমি গরিব বলে। এখানে সবাই বড় লোক। কিছুক্ষণ পর জান্নাতুল্লাহ আমার দিকে তাকালো আর চোখে ইশারা দিয়ে আমাকে বলল যে এখন কি হবে। আমি বললাম জানি না কি হবে। এর মধ্যে লিজার সাথে অনেকে পরিচিত হয়ে নিল। আমি আদিবা জান্নাতুল বাদে আমরা চুপচাপ বসে আছি। এর মধ্যে স্যারও আসলো। একে একে সবগুলো ক্লাস করলাম ভয়ে ভয়ে। যদি লিজা বলে দেয় আদিবা তার গালে চড় মেরেছে তাহলে সবার আগে আমি ফেসে যাব, কারণ ঝগড়াটা আমার জন্য শুরু হয়েছে। ক্লাস শেষ করে বেরোতে যাব তখন কে যেন আমাকে ল্যাং মেরে আরেকটা মেয়ের উপর ফেলে দিল। আমাকে একটা চর মেরে সবার সামনে আমাকে বলছো লুচ্ছা ছেলে মেয়ে, দেখলে গায়ে হাত দিতে মন চায় না? ছোট লোক দেখে তো বখাটে মনে হয়। দেখুন, উল্টাপাল্টা বলবেন না, আমি ইচ্ছে করে আপনার উপর পড়িনি। ও মা, তাই নাকি? তাহলে কে আমার শরীরের উপর পড়লো? কে যেন আমাকে পিছন থেকে ল্যাং মেরেছে আর আমি তাল সামলাতে না পেরে তোমার শরীরে। মিথ্যা বলার আর জায়গা পাস না? আমাদের কথা কাটাকাটি দেখে আদিবা এসে বলল, ওই সেমরি, তোর চরিত্র যে কেমন তা সবাই জানে। ও মা গো, আইসে আরেকজন যে কিনা এতদিন এই ছোট লোকটাকে মারার জন্য পাগল ছিল, এখন আবার তার পক্ষ নিয়ে কথা বলতে আইসে।
যা এখান থেকে। ওই মেয়ে, কথাগুলো ঠিক করে বলো। আদি এমন ছিল না যে মেয়েদের গায়ে হাত দিবে। সে এখনো পর্যন্ত কোনো মেয়ের দিকে তাকায়নি, আর তুই তাকে এইভাবে অপমান করতে বলছিস? এর মাঝে প্রিন্সিপাল ছেড়ে চলে আসলো। আমাদের ঝগড়া দেখে বলল, কি হয়েছে এখানে? তখন লিজা বলল, আব্বু, এই ছেলেটা ওই মেয়ের সাথে খারাপ কিছু করতে চাইছিল, তাই এই নিয়ে ঝগড়া করতেছে আব্বু। কি লিজা যা বলছে তা কি সত্যি নাকি? আমি কিছু বলতে যাব, এর মধ্যে মেয়েটা বলল, স্যার সব সত্যি, এই ছেলে আমার সাথে লুচ্চামি করতে চাচ্ছে। মামনি তুমি কেঁদো না, আমি তার বিচার করছি বলে আমাকে স্যার সবার সামনে 2টা চর মারলো আর বলল এখন তুমি সবার সামনে ওকে সরি বলো। সবাই শুধু মেয়েটার কান্না দেখলো। এর মধ্যে যে কতটুকু সত্য তা শুধু আমি আর মেয়েটাই জানি। আমি সবার সামনে মেয়েটাকে সরি বললাম, জানি না দোষটা কার, কিন্তু তারপরে আমি সরি বললাম আর চুপচাপ চলে আসলাম। আদিবার জান্নাতুল আমাকে পিছন থেকে ডাকাডাকি করতেছে। আমি কোনো কিছু না শুনে চলে আসলাম বাসায়। রাগে আমার মাথায় আগুন। ফ্রেশ হতে চলে গেলাম, ঠান্ডা পানি দিলাম মাথাটা ঠান্ডা করার জন্য। গোসল শেষ করে নিচে গেলাম, গিয়ে দেখি খাবার বাড়া আছে। আম্মুকে ডাক দিলাম, কি হয়েছে? সারের মতো চিল্লাচ্ছিস কেন? রাগে তো একে মাথা গরম হয়ে আছে, তার উপর আম্মু এসে আমাকে আরও রাগিয়ে দিল। আমি কিছু না বলে খাবারগুলো ফেলে দিলাম আর উপরে চলে আসলাম। যদিও খাবার ফেলে দেওয়া আমার উচিত হয়নি। খাবারগুলো কি দোষ করেছে? এগুলো কেন ফেলে দিতলি? আমি কোনো কিছুর উত্তর না দিয়ে রুমে চলে আসলাম। ঘুমানোর চেষ্টা করলাম, খোদাই ঘুমও আসছে না। রাগের বসে খাবারগুলো ফেলে দেওয়া উচিত হয়নি। যাই হোক, এখন আমার ঘুম ছাড়া উপায় নাই। এক পাশ থেকে অন্য পাশে যাই, আস্তে আস্তে আমার ঘুম আসলো। কিছুক্ষণ পরে ঘুমটা ভেঙে গেল আর ক্ষুধা পেয়েছি খুব। কি আর করার, বিছানাতে কোটে ফ্রেশ হয়ে বাসা থেকে বের হলাম। একটা রিক্সা নিয়ে রেস্টুরেন্টের সামনে গেলাম। ভাড়া দিয়ে রেস্টুরেন্টের ভেতরে গেলাম। দেরি না করে খাবার অর্ডার দিলাম তাড়াতাড়ি করে। অনেকগুলো খাবার চলে আসলো, ক্ষুধাও লেগেছে খুব, তাই খাওয়াও শুরু করে দিলাম। খেতে খেতে এমন খাওয়া খেয়েছি যারা উঠতেই পারছে না। কোনো মতে বিলটা দিয়ে একটা রিক্সা নিয়ে বাসায় আসলাম। রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। তখন ফোনটা বেজে উঠলো। কল করেছে মেঘকন্যা। হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। কি করেন? শুয়ে আছি, তুমি কি করছো? আমি ছাদে দাঁড়িয়ে বিকেলের সৌন্দর্য উপভোগ করছি। ভালো তো। আচ্ছা আমি ফোনটা রাখি কেমন? কেন, আমার সাথে কথা বলতে ভালো লাগে না তোমার? আরে না না, ভালো লাগে, কিন্তু আমার একটু ঘুম পেয়েছে তাই বলছিলাম। ও আচ্ছা, আপনি ঘুমান। ফোনটা কেটে দিলাম। আমার পেটে ব্যথা করছে বেশি খাওয়ার ফলে, আর আমি জীবনেও বেশি খাবো না, এই কান ধরলাম। আমি এপাশ ওপাশ করতে থাকলাম। দেখলাম আস্তে আস্তে করে পেটের ব্যথা ভালো হচ্ছে। আমি ছাদে গেলাম, দেখলাম মারিয়া ছাদে। আমি মারিয়ার কাছে গেলাম। ভাইয়া তুমি ছাদে? হ্যাঁ। আচ্ছা বলতো, তুই কি আমার সাথে কোনো কারণে রেগে আছিস? নাতে ভাইয়া, তোমার এমন মনে হলো কেন? আগে তো আমার সাথে কথা বলতি সবসময়, খাবার খেতে আমাকে না দেখলে আমার রুমে আসতি, আমার সাথে ঝগড়া করতি। এখন তুই তো আর এসব করিস না, আমার কাছেও আসিস না। এদিকে আব্বু আমার সাথে ঠিকমতো কথা বলে না। আমার এখন একা একা লাগছে। সবাই আছে কিন্তু তারপরেও আমার কেউ নেই এমন মনে হচ্ছে। ভাইয়া, ঝগড়া করতে আমার ভালো লাগে না। তুমি গিয়ে আব্বু আম্মুর সাথে সুন্দরভাবে কথা বলে দেখো, তাহলে তোমার সাথে কথা বলবে। আমি আর কিছু না বলেই চারদিকে ভালো করে দেখতে থাকলাম। আসলে বিকালটা ছাদ থেকে দেখলে সব কষ্ট ভুলে যায়, শুধু চারদিকে প্রকৃতি দেখতে ভালো লাগে। কিছুক্ষণ ছাদে থেকে আমি নিচে চলে গেলাম। আম্মুর পাশে বসলাম, বুঝলাম রাগ করেছে। আমি বাসা থেকে বের হলাম আর সাগর ভাইয়ের নাম্বারটা জোগাড় করে তাকে ফোন দিয়ে একটা জায়গায় আসতে বললাম। সে আসলো। সাগর ভাই, আপনাকে কিছু বলার জন্য ডেকেছি। কি বলবে বলো। আমি কাল সকালে আমেরিকা চলে যাচ্ছি। কেন বিয়ে করবেন না আপনি? ভাই মজা নিচ্ছেন না? আচ্ছা কিসের জন্য আমাকে ডেকেছেন বলেন। সত্যি কি আপনি আমার ছোট বোনকে বিয়ে করবেন? এখন বলে লাভ কি বলেন? আপনি তো বিয়ে ভেঙে দিয়েছেন, বিয়েটাও হতে দিলেন না। আচ্ছা আপনার সাথে আমার বোনকে বিয়ে দিলে আপনি কষ্ট দেবেন না তো আমার বোনকে? প্রশ্নই ওঠে না। আমি তোমার ননকে রানীর মতো করে রাখবো, সত্যি বলছি ভাইয়া। ওকে, কালকে তুমি আমাদের বাসায় আসবা সকাল সকালে, আমি ভার্সিটি যাবার ঠিক আগেই। ভাইয়া মনে থাকবে। বলে আমাকে বুকে টেনে নিল। আমিও তাকে জড়িয়ে ধরলাম আর ছেড়ে দিয়ে বললাম, কালকে তুমি একা আসবে আর আসার সময় মনে করে আংটিটা নিয়ে আসবা। বলেই সাগর ভাইয়ের কাছে থেকে চলে আসলাম। বাসায় এসে দেখি সবাই টিভি দেখতেছে। আমি তাদের সাথে বসলাম, দেখলাম তারা নিজেরা কথা বলছে। আমি যাচ্ছি এখানে কেউ গুরুত্বই দেয় না। রাগ উঠে গেল আমার। আমি রুমে চলে গেলাম, গিয়ে পকেট থেকে ফোনটা বের করে দেখি জান্নাতুল কল দিয়েছে। আরও একটা কল এসেছে, কিন্তু নম্বর চিনে না, তাই আমি ওই নাম্বারে কল দিলাম।
রিসিভ করলাম, ওপাশ থেকে একটা মেরুকণ্ঠ ভেসে আসলো। কে আপনি আপু? আপুকে, আমি আদিবা। ও তুমি, আমার নাম্বার কোথায় পেয়েছো? জান্নাতুলের কাছ থেকে নিয়েছি। আচ্ছা, তুই কি বেশি ব্যথা পাইছিস থাপ্পড়টার জন্য? কাটাকে নুনের চিটা দিস না, আমি ভুলে গেছি ওটা, বুঝলি? আরে যে কারণে তোকে কল দেওয়া, প্রিন্সিপালের মেয়ে সব কিছু পরিকল্পনা করে তোকে সবার সামনে অপমান করছে। আমি বাসায় আসার সময় ওদের সব কথা শুনে ফেলেছি। সরি রে, আমার জন্য তুই অপমানিত হয়েছিস। ওইটা আমি প্রথমে বুঝতে পারছি। কি? তাহলে প্রতিবাদ করলি না কেন? আমি তোর সাথেই ছিলাম, যা হবার হবে। পরে আমি দেখে নিতাম, তুই চুপ থাকলি কেন? আমাকে ওই সময় বললি না কেন? রাগের মাথায় কিছু করার ঠিক না, সে তার অপমানের প্রতিশোধ নিয়েছে, নিতে দাও। তাই বলে ভার্সিটির সবার সামনে তোর মান সম্মানটা কই গেল? গরিব মানুষের আবার মান সম্মান থাকে নাকি? আমি যে কি করে ভার্সিটি আছি তা আমি নিজেও জানি না। তুই নিজেকে এত সস্তা ভাবিস কেন? দেখ আদি, সব সময় বোকার মতো থাকিস না। কেউ তোর পায়ে পাড়া দিলে তুই তাকে লাথি মারবি, দেখবি সে চুপচাপ করে সেখান থেকে চলে যাবে। আর যদি পাড়া খেয়ে দাঁড়িয়ে থাকিস তাহলে সে তোকে ধাক্কা মেরে ফেলেই দেবে। বোকার মতো করে থাকিস না আদি, নিজেকে একটু বোঝার চেষ্টা কর। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, বাট আমার সেই সাহস নেই যে কাউকে লাথি মারবো। সাহস নিজেকে জোগাড় করতে হয়, চাইলেই হবে না। ওকে, ক্ষুধা লেগেছে, বাই, পরে কথা হবে বলেই কেটে দিলাম। দেখলাম জান্নাতুল কল দিয়েছে, রিসিভ করলাম। কে রে, কার সাথে কত কথা বলছি রে? আরে আদিবা কল দিয়েছিল, ওর সাথে কথা বলছি। বাবা, ভালো তো, শুরু হয়ে গিয়েছে। আমি তো পুরনো বন্ধু এখন, আমার কথা কি কারো মনে থাকবে? কেন, আকাশ কোথায়? সে খবর নেয় না নাকি? আকাশের সাথে রাগ করে কথা বলি না। কেন, কি হয়েছে? কি নিয়ে রাগ করছিস তুই? তোকে দেখতে মন চাইছে, তোকে বললাম আসার জন্য, সে নাকি আসতে পারবে না, তাই রাগ করে কল কেটে দিয়েছি। ফোন দিয়েছে, ধরিনি। আদিবা কি বললো রে? তেমন কিছু না। আঙ্কেল আন্টি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। তোর আব্বু আম্মু আর মারিয়া কেমন আছে রে? আলহামদুলিল্লাহ ভালো। কালকে ভার্সিটিতে যাবি নাকি? যাবো রে, তুই আসবি? আসবো। তুই আদিবাকে কখন নাম্বার দিছিস রে? আমি আবার কখন দিলাম? কি বলিস, ফান করছিস কেন? আদিবা আমাকে কিন্তু বলে দিয়েছে। কে বলেছে তোকে? কেন, তুই যে আমার নাম্বার দিছিস সে কথা বলেছে আমাকে। আমি কেন জান্নাতুলকে তোর নাম্বার দিতে যাব? তার সাথে আমার কোনো কথা হয়নি। তুই চলে যাবার পর আমিও চলে আসছি, তাহলে নাম্বার কখন দিলাম আমি? ও আচ্ছা, ফোনটা রাখ, আম্মু খাবার খাওয়ার জন্য রাখতেছে বলে ফোনটা রেখে দিলাম। তখন আম্মু এসে বলল খাবার খেয়ে যা। আমি আসছে বলে ফোনটা চার্জে লাগিয়ে দিয়ে নিচে গেলাম। গিয়ে দেখি খাবার প্লেটে দেয়া আছে। আমি চুপচাপ খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। হঠাৎ করে ফোনটা বেজে উঠলো। আমি গিয়ে দেখলাম মেঘকন্যা কল দিয়েছে। তাড়াতাড়ি করে রিসিভ করলাম। বিজি নাকি? না না, বিজি না। তাহলে এত দেরি কেন ফোন রিসিভ করতে? আসলে শুয়ে পড়েছি তো তাই। ও আচ্ছা, ঘুমান আপনি। আরে না না, আরো পরে ঘুমাবো আমি। আপনার ভার্সিটি কেমন চলছে? ভালো, কিন্তু আমি তোমার কোনো পরিচয়ই জানলাম না। তোমার সাথে কথা বললে তোমাকে দেখার আগ্রহ বেড়ে যায়। প্লিজ দেখা দাও না তুমি। বললাম না দেখা হবে তোমার সাথে, কিন্তু চিনে নিতে হবে তোমাকে। তোমাকে আমি সব সময় আমার চোখের সামনেই রাখি। তুমি কখন আমাকে খুঁজে দেখো নাই। যদি খুঁজে দেখতে তাহলে আমাকে তুমি অবশ্যই খুঁজে পেতে। জানি না যেদিন আমাকে তুমি দেখবে সেদিন কি কি হবে। খুঁজে দেখিনি, কিন্তু খুঁজতে হলে কিছু না কিছু দরকার হয়। তোমার সম্পর্কে আমি কিছুই জানি না, তাহলে তোমাকে কিভাবে খুঁজবো আমি? ওকে, তোমাকে খুঁজতে হবে না, এখন ঘুমাও তুমি, বাই। বলে কলটা কেটে দিল। আমি কল দিলাম কিন্তু বন্ধ। কি আর করার, ফোনটা চার্জে লাগিয়ে শুয়ে পড়লাম। ভাবতে থাকলাম কি হতে পারে মেয়ে, আবার সিমটা বন্ধ থাকে, শুধু আমার সাথে কথা বলার জন্য সিমটা খোলে। কিভাবে তাকে খুঁজে পাবো আমি? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালবেলা আব্বু আম্মুকে আমার রুমে দেখে অবাক হলাম। কি হয়েছে, তোমরা দুজন আমার রুমে? আদি, এত সকালে সাগর আমাদের বাসায় কেন? তুই নাকি আসতে বলেছিস? সাগর ভাই এসেছে, তোমরা নিচে যাও, আমি আসছি। ওকে আয়, তাড়াতাড়ি করে, আমরা যাচ্ছি। আমি বিছানা থেকে উঠে বাথরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে গেলাম, দেখলাম আম্মু চা বিস্কুট সাগর ভাইকে দিচ্ছে। আমি সাগর ভাই সামনে গেলাম। সাগর ভাই আমাকে দেখে দাঁড়িয়ে গেল আর আমার দিকে তাকিয়ে রইল। আমি আব্বু আম্মুকে আমার কাছে ডাকলাম আর সাগর ভাইয়ের সঙ্গে দাঁড় করালাম। আমি আম্মুকে বললাম মারিয়াকে নিয়ে আসতে। আম্মু মারিয়াকে আনার জন্য উপরে গেল। আম্মু আব্বুকে বললাম যে মারিয়ার সাথে সাগর ভাইয়ের বিয়ে হবে আর সাগর ভাই এখন মারিয়াকে আংটি পরাবে। তখন আব্বু বলল, কেন, তুই তো বিয়েটা ভেঙে দিয়েছিলি, আবার কেন বিয়েটা দিতে যাচ্ছিস? প্রথমে আমি মানা করেছি, পরে সবার ভালোর জন্য বিয়ে এখন আবার হবেই।
তখনই আম্মু মারিয়াকে নিচে নিয়ে আসলো। সাগর ভাইয়ের সাথে মারিয়াকে বসানো হলো আর সাগর ভাই মারিয়াকে আংটি পরিয়ে দিল। আমি আব্বু আম্মুর দিকে তাকালাম, দেখলাম আজকে অনেক খুশি তারা খুশি থাকলে আমিও খুশি। সাগর ভাই আংটি পরিয়ে দিয়ে বলল যে তার আব্বু নাকি আমার আব্বুর সাথে দেখা করে বিয়ের দিন তারিখ ঠিক করবে। আমি এখন আসি, আর আমাকে ধন্যবাদ দিল, দিয়ে চলে গেল। আমি উপরে চলে আসলাম, ভার্সিটি যাওয়ার জন্য রেডি হলাম। কিছুক্ষণ পর নিচে নামলাম, দেখলাম আব্বু আম্মু কথা বলছে। আমি বাসা থেকে বের হবো, তখন আম্মু বলল, আদি বাবা খেয়ে তারপর ভার্সিটিতে যা। না আম্মু, খাবো না। না খেয়ে তুই যেতে পারবি না বাহিরে। খাবার না খেলে তুই অসুস্থ হয়ে যাবি বাবা। এখন তো আদর ছেলের জন্য এই কয়েকদিনে তোমরা আমার সাথে কেমন ব্যবহার করেছো তা কিন্তু আমি ভুলিনি আম্মু। কি করছি তোর সাথে? এখনই খেয়ে নে, তারপর সব কথা। আমি আর কিছু না বলে চুপচাপ হালকা পাতলা নাস্তা খেয়ে নিলাম আর ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় বের হয়ে একটা বাস থামালাম, বাসে উঠলাম। তখনই বেজে উঠলো ফোনটা। হাতে নিয়ে দেখে আদিবা কল দিয়েছে। রিসিভ করতে আদিবা বলল, ভার্সিটিতে আসবি না? যাচ্ছি। জান্নাতুলকে কল দিয়ে বললাম ভার্সিটি আসতে। কিছুক্ষণের মধ্যে আমি চলে আসলাম। বাস থেকে নেমে গেট দিয়ে প্রথম পাটা দিলাম, দেখলাম লিজা নামের মেয়েটা দাঁড়িয়ে আছে। আমি সেদিকে না তাকিয়ে লিজার সামনে দিয়ে চলে আসলাম ভেতরে। তখন একটা মেয়ে পিছন থেকে বলছে, কালকে সবার সামনে থাপ্পড়কে আজকে আবার সেই ছোট লোকটা ভার্সিটিতে এসেছে। আমার মাথা তো গরম হয়ে গেল। ছোট লোক বলা না, পেছনে তাকে দেখি লিজা। আমি সাথে সাথে লিজার সামনে গেলাম আর লিজা বলল, কিরে রাগ কাকে দেখাচ্ছিস? আমার গায়ে হাত দিয়ে দেখ, ছোট লোকের বাচ্চা। তোকে এই ভার্সিটি থেকে একেবারে বের করে দেব, যা এখান থেকে। এমন সময় আদিবা এসে বলল, ভার্সিটিটা কি তোর বাপের নাকি? তুই যাকে চাস তাকে বের করে দিবি? আমি তোর সাথে কথা বলতে চাই না, তুই এই মাঝখানে আসবি না। ও মা, তুই আমার বন্ধুকে অপমান করবি আর আমি চুপ করে থাকবো? এই ছোট লোকটার জন্য আমার সাথে ঝগড়া না করে আমার সাথে চড়ায়, তাতে তোর মঙ্গল হবে। মঙ্গল না, এই ছেলেটা থেকে দূরে থাকলে তোর মঙ্গল হবে। কি এই ছোট লোকটার থেকে দূরে? আমার মাথাটা গরম হয়ে গেল। সাথে সাথে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিলাম। চুপ হয়ে গেল সবাই। আমি রাগের বসে আরও কয়েকটা দিলাম। কিছুক্ষণ পর প্রিন্সিপাল স্যার তার কক্ষে আমাকে ডাকলো। আমি রাদিবা প্রিন্সিপালের রুমে গিয়ে দেখি লিজা কান্না করছে আর সাথে বান্ধবীরাও আছে। দেখলাম গালে দাগ লেগে আছে। আমার একটু ভয় কাজ করছে, কি করব বুঝতে পারছি না। ভয় ভয়ে প্রিন্সিপালের সামনে গেলাম। আদি, তুমি লিজাকে অপমান করছো কেন? আর তাকে থাপ্পড় কেন মারছো? আমি কালকে কোনো অপরাধ করিনি, তাও কালকে সবার সামনে অপমানিত হতে হয়েছে আমাকে। তাতেও আমি কিছু বলিনি। আজকে যখন আমাকে ছোট লোক আর অনেকভাবে অপমানিত করেছে আর লিজা সব করেছে, এটা তার পাওয়ার দরকার ছিল। তখন লিজা বলল, আব্বু সব মিথ্যা বলছো। বলে ওরা কান্নার আওয়াজ বাড়িয়ে দিল। প্রিন্সিপাল স্যার রেগে গিয়ে বলল, তোমার কাছে কোনো প্রমাণ আছে? আমতা আমতা করতে থাকলাম আর আদিবার দিকে তাকালাম। দেখলাম আদিবা চুপ করে আছে আর তার মুখের হাসির চেহারাটা পাল্টে গেল। আমি বুঝে গেছি আদিবা আমার সাথে বেমানি করছে। তখন প্রিন্সিপাল বলল, কি হলো বলো, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? তুমি কি শুনেছো কালকে? আমি তো কিছু শুনি নাই, কি বলবো আমি? আদিবা তুমি কি বলতেছো? আদিবা এমন করে প্রতিশোধ নিচ্ছ তাই না? সত্যি আমি কিছু জানি না। প্রিন্সিপাল স্যার সবাইকে বের করে দিল আমাকে বাদে, আর পুলিশকে কল করলো। আমি চুপচাপ এক কোণে দাঁড়িয়ে থাকলাম। কিছুক্ষণ পর পুলিশ আসলো। প্রিন্সিপাল স্যার আমার বিরুদ্ধে অভিযোগ করলো আমি নাকি মেয়েদের সাথে লুচ্চামো করি, আর অনেক অভিযোগ করেছে। পুলিশ আমার শার্টের কলার ধরলো। তখনই জান্নাতুল চলে আসলো। একটা ফোন পুলিশের হাতে দিয়ে বলল, দাঁড়ান পুলিশ অফিসার, ওকে ধরার আগে এখানে কথা বলে নেন ফোনটা। কেসে কার সাথে কথা বলবো আমি? পুলিশটা বলল, আগে কথা বলে দেখেন কে উনি। তারপর পুলিশটা ফোনটা নিয়ে বলল, হ্যালো, কে বলছেন? ও পাশ থেকে বলল, আমি ডিআইজি। জি স্যার, বলেন। তারপর তাদের মধ্যে কি কথা হলো আমি শুনতে পেলাম না, শুধু জি স্যার বলা বাদে। তখন জান্নাতুল একটা ভিডিও ক্লিপ পুলিশ ও প্রিন্সিপাল স্যারকে দেখালো। তারপর লিজা তার বান্ধবীদেরকে প্রিন্সিপাল স্যার ডাকলো। তারা আসার পর সবাইকে প্রিন্সিপাল স্যার একটা একটা করে থাপ্পড় মারলো। আর আমার কাছে প্রিন্সিপাল স্যার সরি বলল। স্যার সবাইকে সরি বলতে বলল। সবাই সরি বলল, বাট লিজার মুখ দেখে মনে হচ্ছে লিজা আমার উপরে রেগে আছে। পুলিশ অফিসার এসে আমাকে সরি বলল। আমি পুলিশটিকে থামিয়ে দিয়ে বললাম, আপনি এখন আসতে পারেন। বলেই পুলিশকে পাঠিয়ে দিলাম। পুলিশ অফিসার চলে গেল। প্রিন্সিপাল স্যার সবাইকে রাগান্বিতভাবে বলল, এইবারের মতো তোমাদেরকে ক্ষমা করে দিলাম, তোমরা সবাই আসতে পারো। বলেই সবাইকে পাঠিয়ে দিল। আমি চলে আসতে যাব, তখন স্যার বলল, সরি বাবা, আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আমার খারাপ ব্যবহারের জন্য। আরে না স্যার, আপনি কেন ক্ষমা চাচ্ছেন?
আপনার অধিকার আছে আমাদের শাসন করার। প্লিজ স্যার, আপনি ক্ষমা চাইবেন না বলে আমি চলে আসলাম। প্রিন্সিপাল স্যারের রুম থেকে বাইরে জান্নাতুল দাঁড়িয়ে আছে। আমি জান্নাতুলের কাছে যেতেই জান্নাতুল বলল, আগেই বলেছিলাম তোকে ওই মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করিস না। তুই বোকার মতো তার ছলনায় হেরে গেলি। আর থাম, আর কথা বলিস না প্লিজ। ওকে আর বলবো না, কিন্তু কখনো যেন তোকে ওর সাথে কথা বলতে না দেখে। ওকে, আর কথা বলবো না। এর মধ্যে আদিব আমার সামনে চলে আসলো। আমি কিছু বলতে যাব, ঠিক তখনই জান্নাতুল ঠাস ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দিল আর বলল, বন্ধুত্বের নামে তুই যে বেরিমানিটা করেছিস সেটা ঠিক করিসনি। আমি জানতাম তুই কোনো সময় পাল্টাবি না, তাই আমি সবসময় তোর সাথে ছিলাম আর থাকবো। তোর মতো ছলনাময়ের সাথে কথা বলতেও ঘৃণা আসে। বলেই চলে আসলো জান্নাতুল, সাথে আমিও। আমি জান্নাতুলকে বললাম, ভালো লাগছে না রে আমার, আমি বাসায় চলে যাই। বলেই চলে আসলাম ভার্সিটি থেকে। বাসায় সেদিকে সবাই খুশি হয়ে আছে। আমি রুমে চলে গেলাম আর ভাবতে থাকলাম, মারিয়া কেউ এ বাড়িতে সুখে থাকতে পারবে? আল্লাহ ভালো জানে। মারিয়া আমার রুমে এসে বলল, ভাইয়া ভার্সিটি থেকে চলে আসলি কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? না, এমনি আসলাম, ভালো লাগছে না তাই। তুই কি কিছু বলবি? ভাইয়া শপিং মলে যাব, যদি তুমি নিয়ে যেতে। যাওয়াটা কি জরুরি তোর? না মানে মার্কেটে একটা নতুন 3 পিস এসেছে, ওটা আমার ভালো লেগেছে তাই বলছি ভাইয়া। যা, তুই রেডি হয়ে আয়, আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি। মারিয়াকে পাঠিয়ে দিলাম তার রুমে। আমি রেডি হয়ে বের হলাম। কিছুক্ষণ পর মারিয়া আসলো। আমি মারিয়াকে নিয়ে শপিং মলে গেলাম। মারিয়া ঘুরে ঘুরে অনেক দোকান দেখলো, বাট খুঁজে পাচ্ছে না তার পছন্দের 3 পিসটা। অনেক দোকানে দেখার পরই একটা দোকানে পেল, কিন্তু দাম অনেক বেশি যাচ্ছে। চল ভাইয়া 3 পিস কিনবো না, অনেক দাম চাই তারা। তো কি হয়েছে, টাকা কি তোর কাছে নেই? আরে বাট দাম তো বেশি। তো কি হয়েছে, কিনে নে। দোকানদারকে বললাম যে 3 পিসটা প্যাকেট করে দিতে। দোকানদার প্যাকেট করে দিল আর মারিয়া টাকা দিয়ে দিল। আমি মারিয়াকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম। ক্ষুধা পেয়েছি খুব, খাবার অর্ডার দিলাম। কিছুক্ষণ পর খাবার নিয়ে আসলো। আমি মারিয়াকে বললাম, খাওয়া শুরু কর, আমি খাচ্ছি। কেন ভাইয়া, আগে তুমি খাও। ওকে, খাচ্ছি, তুইও খা। তারপর দুজনে খাবার খেয়ে নিলাম। পরে খাবারের বিল দিয়ে বাসায় চলে আসলাম। মারিয়াকে তার রুমে পাঠিয়ে দিলাম। আমি রুমে চলে আসলাম। ফোনটা বেজে উঠলো, দেখলাম জান্নাতুল কল দিয়েছে। রিসিভ করলাম। কি রে, কি করিস? কিছু না, তুই? কিছু না, খাবার খাবো এখন। ওকে যা, আগে খেয়ে আয়। মন খারাপ নাকি তোর? না, মন খারাপ হবে কেন? আচ্ছা, পরে কথা বলি। আচ্ছা, আমার বন্ধুর কি খবর বলতো? আকাশ ভালো আছে। সময়ের জন্য আকাশের সাথে কথাই বলতে পারি না। আচ্ছা রাখি রে, ভালো থাক। ওকে বলে ফোনটা রেখে দিলাম। কিছুক্ষণ পর আব্বু আমাকে ডাকলো। আমি নিচে গেলাম। আব্বু বলল, মারিয়ার হবু শ্বশুরের সাথে আজকে কথা হয়েছে। আগামী মাসের 5 তারিখে মারিয়ার বিয়ে ঠিক করা হয়েছে। তুই কি বলিস? তোমরা যা ভালো মনে করো তাই। কি রে, আজকে ভার্সিটিতে কি সমস্যা হয়েছে তোর? তেমন কিছু না। আমি কিন্তু সব শুনেছি। তোর প্রিন্সিপাল স্যার এত সাহস কোথা থেকে পেল? আমার নামটা বলতে পারলি না? দেখতি তোর প্রিন্সিপালের অবস্থা খারাপ হয়ে যেত। আব্বু, তুমি জানোই যে আমি ক্ষমতার দাপট দেখিয়ে চলি না। আর যা হয়েছে সব মিটে গেছে। কি হয়েছে আদি ভার্সিটিতে, আমাকে বল। আম্মু, তেমন কিছু না বলে উপরে চলে আসলাম। রুমে গিয়ে ফ্রেশ একটা ঘুম দিলাম। 4টা বাজে ঘুম থেকে উঠলাম। উঠে জান্নাতুলকে কল দিলাম যে রেডি হয়ে থাক, তাকে নিয়ে ঘুরতে যাব, আমি গাড়ি নিয়ে আসছি। বলেই কলটা কেটে দিলাম। ফ্রেশ হয়ে শার্ট প্যান্ট পরে আব্বুর রুমে গেলাম। কিছু বলবি? না মানে তোমার গাড়িটা একটু লাগবে আমার। আমাকে বলার কিছুই নাই, নিয়ে যা গাড়ির চাবিটা, ওই যে ওইখানে। আমি চাবিটা নিয়ে আব্বুর রুম থেকে চলে আসলাম। গাড়ি নিয়ে জান্নাতুলদের বাসার সামনে চলে আসলাম। জান্নাতুলকে কল দিলাম, বললাম নিচে আসতে। জান্নাতুল নিচে আসলো। আমি জান্নাতুলকে গাড়িতে উঠালাম আর গন্তব্যের দিকে গাড়ি নিয়ে রওনা দিলাম। একটু পর পৌঁছে গেলাম আমার সেই গন্তব্যে। গাড়ি থেকে নেমে জান্নাতুলকে নামতে বললাম। জান্নাতুল গাড়ি থেকে নেমে অবাক হয়ে বলল, আরে এখানে কেন আমরা? এটা তো কাজী অফিস, এখানে কেন আমরা? বিয়ে করতে। মানে কি বলতে চাস তুই আদি? কেন বুঝতে পারছিস না? বিয়ে হবে আজকে। কার বিয়ে হবে? কেন, তোর বিয়ে? আমার বিয়ে? আমি জানি না, আমি বিয়ে করব না। তোকে আমি বিশ্বাস করে তোর সাথে এসেছি আর তুই? ছি, আমি এখন এখান থেকে চলে যাব, আমাকে আটকানোর চেষ্টাও করবি না। জান্নাতুল যখনই যেতে যাবে তখনই জান্নাতুলের হাত ধরে ফেললাম আর ভেতরে যেতে বললাম। তখন জান্নাতুল সাথে সাথে আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল আর বলল, তোর মতো বন্ধু যেন কারো না হয় যে নিজে আমাকে ডেকে এখন জোর করে বিয়ে করার কথা বলছে। তুই তো জানিস আমি একজনকে পছন্দ করি, তারপরেও ছি। আর একবার যদি আমার হাতটা ধরিস তাহলে তোর খবর আছে। আমি জান্নাতুলকে ধরে রাখার কারণে চিল্লাচিল্লি করতে লাগলো।
চিল্লানোর শব্দ পেয়ে কাজী অফিস থেকে সবাই বের হয়ে আসে। জান্নাতুল আকাশকে দেখে একটু অবাক হলো। আকাশ বলল, কি হয়েছে, এভাবে চিল্লাছো কেন তুমি? আগে বলবা তো, তুমি এখানে? কেন আদি বলে নেই আজকে আমার আর তোমার বিয়ে? না, আমি তো কি কি হয়েছে আমাকে একটু বলো তো। তেমন কিছু না, এখন ভেতরে চল সবাই বলেই সবাই চলে গেল ভেতরে। আমি সবার শেষে ভিতরে গেলাম। জান্নাতুল আমার কাছে এসে বলল, সরি আদি, আসলে আমি বুঝতে পারিনি। আর তুইও তো আমাকে কিছু বলিসনি। হঠাৎ করে বিয়ের কথাটা শুনে ভয় পেয়ে গিয়েছিলাম। আমি মনে করেছি তুই আমাকে বিয়ে করবে জোর করে, তাই ওই সময় প্লিজ আদি, ক্ষমা করে দাদি। আরে আমি তোকে সারপ্রাইজ দিতে চাইছিলাম। তোরা আকাশের ভুল বোঝাবুঝিতে তোরা ঝগড়া করে যে কথা বলিস না, সেটা আমি জানি, তাই আকাশকে আমি ডেকেছি। আর বিয়ের কথা বলি, আকাশও রাজি হয়, আর তুইও রাজি হবি সেটা আমি জানি। বাট সবসময় সারপ্রাইজ দিতে নেই সবাইকে, সেটা আমি আজ হারে হারে বুঝতে পেরেছি। তুই আমার জায়গা থেকে ভেবে দেখ আমি ঠিক করেছি কিনা। আবার বাসা কিভাবে যাব আমি, আব্বু আমার সাথে কিভাবে মুখ দেখাবো? তোর টেনশনটা আমি বুঝতে পারছি। আমি আঙ্কেলের সাথে কথা বলে আসছি বলে আমি বাইরে আসলাম। এসে আঙ্কেলের সাথে কথা বললাম, তারপর ভেতরে গেলাম। তখন আকাশ বলল, দোস্ত শ্বশুরমশাই কি বললো? কি বলবো আব্বু? আঙ্কেল বলল বিয়ে করে যেন তোর আঙ্কেলের বাসায় যাস। জান্নাতুল আমাকে কান্না সুরে বলল, বাসায় জেনে না যায় তাই তো? আমি জানতাম আব্বু এটাই বলবে। আমি জান্নাতুলের কানের কাছে গিয়ে বললাম, আঙ্কেল ওরকম কিছুই বলেনি, আমি আঙ্কেলকে বুঝিয়ে বলছি, বুঝলি? আর আঙ্কেল বলেছে তোরা বিয়ে করে যেন সোজা বাসায় যাস। আঙ্কেল অপেক্ষা করতেছে। সত্যি? তুই আমাকে কাঁদালি কেন? কই কাঁদালাম তোরে? তুই এমন ভাবে বলছিস আমি মনে করেছি আব্বু মানা করেছে। কুত্তা, তোরে খুন করে ফেলুম। তখন আকাশ বলল, আদি বিয়ের কাজটা শুরু কর, সময় তো অনেক হলো। জামাই তো দেখছি আর সহ্যই করতে পারছে না, একটু ওয়েট করো জামাই বলে কাজীকে বললাম বিয়ের কাজ শুরু করাতে। কাজীও বিয়ের কাজ শুরু করালো। বিয়ের কাজ সম্পূর্ণ করে আমি জান্নাতুলকে আকাশের হাতে তুলে দিলাম আর বললাম, আমার বেস্ট ফ্রেন্ডকে তোর হাতে তুলে দিলাম, তার ভালো মন্দ দুটাই তুই দেখবি। তারপর জান্নাতুলকে বললাম, আকাশ অনেক ভালো ছেলে, তাকে দেখে রাখিস। তোদের আর কিছু বললাম না, তোরা আমার বেস্ট ফ্রেন্ড, তোরা একে অপরের পাশেই থাকবি সারা জীবন, কখনো কারো কারণে রাগারাগি করবি না। আকাশ আর জান্নাতুল দুজনেই বলল, ঠিক আছে, আমরা কখনো কাউকে কষ্ট দেব না, আমরা কখনো কাউকে ছেড়েও যাব না। তারপর বললাম, তোদের কথা শুনে আমি খুশি হলাম, চল এখন তোদেরকে দিয়ে আসি বলে জান্নাতুল আর আকাশকে গাড়িতে করে জান্নাতুলের বাবার বাসায় নিয়ে গেলাম। আঙ্কেল বাহিরে দাঁড়িয়েছিল, আমি গাড়ি সাইড করে ওদেরকে নামিয়ে দিয়ে আসলাম। বাসায় এসে কলিং বেল দিতে আম্মু এসে দরজা খুলে দিল। কিরে গাড়ি নিয়ে কই গিয়েছিলি? তোর ফোনে কল দিলাম ধরলি না কেন? আম্মু ফোনটা সাইলেন্ট ছিল তো, তাই কখন ফোন বেজেছে বুঝতে পারিনি। আচ্ছা যা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। এসে দেখি আম্মু খাবার টেবিলে সাজিয়ে রেখেছে। আমি খাবার খেয়ে রুমে আসলাম আর ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটি আসলাম। আজকে জান্নাতুল আসবে না আমি জানি, তাই আমি মাঠের মধ্যে একটা জায়গায় গিয়ে বসলাম। হালকা হালকা বাতাস বইছে, পকেট থেকে ফোনটা বের করে গেম খেলতে শুরু করলাম। হঠাৎ করে আমার সামনে কে একজন এসে দাঁড়ালো। আমি তাকিয়ে তো অবাক, বোরখা পরা একজন মেয়ে দাঁড়িয়ে আছে। আমি হঠাৎ চমকে উঠলাম, কে আপনি? আর আমার সামনে সেভাবে দাঁড়ালেন কেন? হাই, আমি আরিশা। আমি আদি। আপনাকে দেখলাম একা বসে আছেন, তাই আপনার সাথে গল্প করতে চলে আসলাম। আমার গল্প করতে ভালো লাগে না, আমি একা থাকতে পছন্দ করি। আপনাকে তো এর আগে কখনো দেখিনি এখানে? আমি এই ভার্সিটির ছাত্রী না, আমি এখানে একটা কাজে এসেছি। ও আচ্ছা। ভার্সিটি গেট দিয়ে চোখ যেতে দেখলাম লিজা আসতেছে। আমাকে মেয়ের সাথে দেখে কী যে করবে এই ভেবে আমি ভাবলাম এখান থেকে চলে যাই। আমি আরিশাকে বললাম, আপনি থাকুন, আমি চলে যাই। আরে না না, থাকুন আমার কাছে, আমার একা থাকতে ভালো লাগে না। আপনি থাকলে সময়টা একটু কাটবে, আর আপনার ক্লাস শুরু হতে তো আরও অনেক সময় আছে। দেখেন আমি মেয়েদের সাথে এমনিতে কথা কম বলি, আমি বাদে ভার্সিটিতে আরও মানুষ আছে, আপনি তাদের সাথে গিয়ে গল্প করেন, তাতে আপনারও ভালো হবে আমারও। আরে আপনি কি ভয় পাচ্ছেন নাকি? কোনো সমস্যা নেই, থাকুন। আপনার সমস্যা নাও থাকতে পারে, বাট আমার আছে। আরিশের সাথে কথা বলতে বলতে দেখলাম লিজা আমাদের দিকে আসতেছে, আর লিজা আমার কাছে এসেই, এরপর কি হয়েছে জানতে চান? এরপরেই শেষ পর্ব, তখনই সব জানতে পারবেন। তো বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে কমেন্ট করবেন। থাকবেন নতুন গল্পের অপেক্ষায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।